হঠাৎ লোডশেডিংয়ে সানায়া ভীতগ্রস্ত হয়ে গেল। হাতড়িয়ে ফোন খুঁজে পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখল চার্জ নেই। সানায়া ভয়ে ভয়ে হেঁটে কিছু দূর যেতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সম্ভবত আগন্তুকটি ছেলে। সানায়া ভয়ে কি করবে বুঝতে পারল না। কাপা কণ্ঠে বলল, কে এখানে? আগন্তুক ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সানায়ার মুখশ্রীর দিকে তাক করল। হঠাৎ তীব্র আলোয় ও চোখ মুখ কুঁচকে গেল। বলল, কি সমস্যা? চোখে লাইট দিচ্ছেন কেন? অপর ব্যক্তি থেকে কোনো উত্তর আসলো না। ইতিমধ্যে লাইট জ্বলে চারিপাশ আলোকিত হয়ে গেল। সানায়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যক্তিটির দিকে খেয়াল হতেই চমকে গেল। অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এতগুলো বছর পরে দেখে যে কেউই চমকে যাবে। সানায়া শুকনো ঢোক গিলল। ও কি ভুল দেখছে? এটা নিশ্চয়ই হ্যালুসিনেশন হবে, না হলে ব্যক্তিটি এখানে আসবে কিভাবে? সে তো দেশের বাইরে। তাহলে ওদের দৃষ্টি বিনিময়ের মাঝে মিস তানিয়া এসে বলল, জুবরান, তুই এখানে কি করছিস? সানায়া শিওর হলো ব্যক্তিটি আসলেই তার সামনে দাঁড়িয়ে আছে। সানায়া দৃষ্টি সরিয়ে নিল। তানিয়া জুবরানের দৃষ্টি অনুসরণ করে সানায়াকে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? ফাইলটা পেয়েছো? জি ম্যাম। কথাটা বলে ফাইলটা এগিয়ে দিল। ফাইলটা নিয়ে তানিয়া বলল, ফাইলটার জন্য দেরি হয়ে গেল তোমার। রাত হয়ে গেছে, একা যেতে পারবে নাকি ড্রাইভারকে বলি পৌঁছে? তানিয়া কথাটা শেষ করতে দিল না। সানায়া বলল, ম্যাম, আমি ক্যাব বুক করে চলে যাব। আচ্ছা, তাহলে যাও। আর ইনি SJ ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের MD জুবরান আহমেদ, তোমাদের বস। জুবরান তখন সানায়ার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সানায়া অস্বস্তি নিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। জুবরান সানায়া সালামে জবাব দিল কিনা বোঝা গেল না। তানিয়া, আমাদের যেতে হবে। সানায়া কিছুটা অপমানিত বোধ করল। ম্যাম, আসছি। সানায়া চলে গেল। জুবরানের দিকে আর তাকালো না। ও চলে যেতেই জুবরান বলল, মেয়েটাকে কেন, পছন্দ হয়েছে নাকি? যেভাবে তাকিয়েছিলি। ফালতু কথা বলিস না, যেটা শুনেছি সেটার উত্তর দে। মেয়েটা বেশ কয়েক মাস হলো অফিসে জয়েন করেছে। মেয়েটা আমার বেশ পছন্দের, শান্তশিষ্ট, কাজে মনোযোগী। তা মেয়েটা কি তোর পছন্দ হয়েছে? অবশ্য তোর থেকে মেয়েটা অনেকটা বাচ্চা, কিন্তু ব্যাপার না, তুই বললে। জুবরান তানিয়াকে ধমকে উঠে বলল, সবসময় অ্যাডভান্স বুঝিস কেন? চল বাসায়। সানায়া অফিস থেকে বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে চলে এসছে। একটা সিএনজিও পাচ্ছে না। সকলের একসাথে কি হয়েছে বুঝতে পারছে না। মেজাজ খারাপ হয়ে গেল। ফোনে চার্জও নেই যে ক্যাব বুক করবে। সানায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সিএনজি দাঁড় করাচ্ছে আর সকলে মানা করে চলে যাচ্ছে। সানায়া ফোন চাপাচাপি করছিল যদি ফোনটা অন করতে পারে। তানিয়ারা এদিক দিয়ে যাচ্ছিল। সানায়াকে দেখে গাড়ি থামিয়ে বলল, সায়না, এখানে দাঁড়িয়ে আছো কেন? সানায়া চমকে বলল, আসলে ম্যাম, ফোনের চার্জ শেষ। আমাদের সাথে আসো, আমরা এদিক দিয়ে যাচ্ছি। না ম্যাম, ঠিক আছে, আমি যেতে পারবো। তাছাড়া আমার বাসা অন্য রাস্তা দিয়ে। তানিয়া একটু মুখ গম্ভীর করে বলল, গাড়িতে ওঠো, কাম ফাস্ট। সায়না, দিস ইজ মাই অর্ডার। সানায়া দোনমনো করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চালাতে চালাতে জুবরান হঠাৎ বলল, সারাদিন টিকটক করলে ফোনের চার্জ থাকবে কী করে? জুবরানের এমন কথায় সানায়া ঘাবড়ে গেল। তানিয়া একটু অন্যমনস্ক ছিল, তাই জুবরানের কথা শুনতে না পেয়ে বলল, কিছু বললি? না। তানিয়া সানায়াকে বলল, সায়না, তোমার বাসায় কে কে আছে? জি ম্যাম। বলছি, তোমার বাসায় কে কে আছে? সানায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবাই আছে, মামনি, বাবাই, ভাইয়া, ভাবি, আপু। বাহ, তুমি সবার ছোট? জি। জুবরানের ভ্রু কুঁচকে গেল। মনে মনে বলল, ওর ভাইয়া ভাবি আপু কোথা থেকে আসলো? কিন্তু মুখে কিছুই বলল না। খুব আদুরা নিশ্চয়ই। সানায়া মুচকি হেসে বলল। হ্যাঁ। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত জায়গায় এসে বলল, ব্যাস ব্যাস, এখানেই। গাড়ি থেকে নেমে বলল, কষ্ট করে আপনাদের এত দূর আসতে হলো। আরে সমস্যা নেই, আজ আমার জন্যই তোমার দেরি হয়ে গেল। সানায়া বাসায় ঢুকতেই দেখল শায়লা হাসান আর মিরাজ হাসান চিন্তিত হয়ে বসে আছে। সানায়া গিয়ে বলল, কি হয়েছে? ব্যাস কয়েক মুহূর্তের মধ্যেই যেন টর্নেডো বয়ে গেল। মিরাজ স্ত্রীকে শান্ত করে বলল, আরে ওকে বকছো কেন? ও তো আর ইচ্ছা করে এমনটা করেনি। একটা দিন দেরি হতেই পারে। মানলাম দেরি হতেই পারে, তাই বলে ফোনটা অফ করে রাখবে? ও জানে না আমাদের টেনশন হয়? সানায়া ঠোঁট উল্টে কান ধরে বলল,
সরি আমার মামনি, আমার ফোনের চার্জ ছিল না। শায়লা অভিমানে চুপটি করে রইল। সানায়া বলল, ও মামনি, কথা বলবে না আমার সাথে? বললাম তো সরি, আর এমন হবে না। থাক থাক, হয়েছে, আর ঢং করতে হবে না। ফ্রেশ হয়ে আসো, খেতে হবে। তুমি একটা মিষ্টি করে হাসি দাও, তারপর যাচ্ছি। শায়লা রাগ করে থাকতে পারল না, হেসে বলল। হয়েছে, যা এবার। রুমে যেতেই দেখলো পাপড়ি ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছে। সানায়া শুকনো ঢোক গিলল। আসছেন মহারানী। আসলে আপু, শাট আপ। সানায়া চুপ করে রইল। এবার থেকে আমার পাওয়ার ব্যাংকটা সাথে করে নিয়ে যাবি। সানায়া বিস্ময় ভরা চোখে তাকালো পাপড়ির দিকে। পাপড়ি পাশ কাটিয়ে চলে গেল। সানায়া এই পাপড়ি নামক মানবীটিকে বুঝে উঠতে পারে না। এই ভালো, আবার এই খারাপ। সানায়া যখন এই বাড়িতে প্রথম আসে তখন পাপড়ি সন্দিহান চোখে তাকিয়ে থাকতো, যেন ও চোর আর পাপড়ি পুলিশ। তখন সানায়ার এই কঠোর মানবীকে ভীষণ ভয় লাগতো। পাপড়ি ওর সাথে প্রথম কথা বলছিল। তুই টিকটক করিস তাই না? সানায়া ভয়ে ভয়ে বলেছিল। করতাম, আর করব না। কেন করবি না? এমনিতেই ভালো লাগে না। প্রথম কথোপকথনে বুঝে গেছিল পাপড়ি খুব স্ট্রিক্ট, কঠোর পার্সোনালিটির বুদ্ধিমতী মেয়ে, সহজে কাউকে বিশ্বাস করে না। মা বাবার পুরা উল্টো। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খেয়ে দিয়ে এক জম্পেশ ঘুম দিবে মাথা ব্যথায়, আর কাউকে নিয়ে কিছুই ভাবতে পারছে না। আজ 6 বছর পর দেশে ফিরে সানায়াকে দেখে জুবরানের মাথা থেকে সানায়া নামক ছলনাময়ী মানবীটি কিছুতেই সরছে না। পুরনো ক্ষতগুলো জ্বলে উঠছে। সবচেয়ে বড় কথা, সানায়া ঢাকায় কিভাবে, কেন আসলো? কেউ তাকে এ ব্যাপারে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। জুবরানের মাথায় প্রশ্নেরা ঘুরঘুর করছে। কিভাবে এত প্রশ্নের উত্তর খুঁজে পাবে তা নিয়ে সে বলল। জুবরান, ঠিক আছিস? তোকে চিন্তিত দেখাচ্ছে। ঠিক আছে। চল খাবি। আর শোন, পরশু পার্টিতে সকলের সাথে তুই পরিচয় হয়ে নিবি। আমি আর তোর অফিস টফিস করতে পারবো না। আমার সংসার বাচ্চা সামলিয়ে তোর অফিস করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। হুম। কি হয়েছে বলতো? কিছু হয়নি, চল। আজ অফিসে আসতেই দেখলো MJ ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের MD জুবরান আহমেদ আসা উপলক্ষে পার্টি অনুষ্ঠিত হবে। সেটার গসিপিং চলছে। সানায়া আসতেই তানিয়া ডেকে পাঠালো। জি ম্যাম, ডেকেছিলেন? বসো, তোমাকে একটা বিশেষ কথা বলার আছে। জি ম্যাম, বলুন। আজই আমার অফিসের শেষ দিন। সানায়া অবাক কণ্ঠে বলল। মানে কি বলছেন ম্যাম? আপনি ছাড়া কিভাবে হবে? তোমাদের বস চলে এসেছে। আমার এখানে আর দরকার পড়বে না। তাছাড়া অফিস, সংসার, বেবিকে সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। সানায়া মন খারাপ করে বলল। আপনাকে মিস করব ম্যাম। তানিয়া হেসে বলল। আমিও তো তোমাদের মিস করব। আর হ্যাঁ, তোমার কাজ আমার সাথে যেমন বেশি ছিল, জুবরানের সাথেও হবে। তোমার জেনে রাখা দরকার, জুবরান কিন্তু একটুতেই রেগে যায়। একটু বুঝে শুনে কাজ করো। সানায়া ভয়ে ঢোক গিলে বলল। জি ম্যাম। সানায়া আকাশ কুসুম ভাবতে ভাবতে ডেস্কে এসে বসলো। সানায়াকে দেখে কয়েকজন গার্লস কলিগ এসে বলল। হ্যাঁ সানায়া, কালকে কি পড়বে? সানায়া হেসে বলল। এখনো ঠিক করিনি। তোমরা ইতিমধ্যে কি ঠিক করে ফেলেছো? আমরা ঠিক করতে পারছি না কি পড়ব। এক কাজ করি, চল সকালে শপিংয়ে যাই। সানায়া বলল। তোমরা যাও, আমি কিছু কিনবো না। ওদের কথার মাঝে তানিয়া এসে উপস্থিত হতেই সকলের দৃষ্টি ওনার দিকেই গেল। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা সুখবর আছে। সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। কি ম্যাম? কালকের পার্টির জন্য তোমাদেরকে শোরুম থেকে ড্রেস দেওয়া হবে। তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। সকলের খুশি উপচে পড়তে লাগলো। কিন্তু সানায়ার মাথায় অন্য কিছু ঘুরছে পার্টি নিয়ে। অন্য সবার মতো এত এক্সাইটমেন্ট কাজ করছে না। সানায়া আগে জানতো না জুবরান এখানকার ওনার। জানলে কিছুতেই এখানে জব নিত না। কিন্তু এখন ভেবে ফেলেছে আর একটা জব খুঁজে এই জবটা ছেড়ে দিবে। যেহেতু জুবরান এখানকার ওনার, ও নিশ্চয়ই চাইবে না সানায়াকে চোখের সামনে ঘুরঘুর করুক। ওকে দেখতে বিরক্ত হয়ে চাকরি থেকে বের করে দিবে। তাই ওকে বের করে দেওয়ার আগে সানায়া নিজেই চলে যাবে বলে মনস্থির করে নিল। পার্টির জন্য সকলের মাঝে এক্সাইটেড হয়ে তানিয়া ম্যামের কাছে হাফ আওয়ারের ছুটি নিল। তানিয়াও হাসি মুখে সকলকে ছুটি দিয়ে দিল। সকলে চলে যেতেই সানায়া তানিয়া ম্যামকে বলল। ম্যাম, কাল যদি না আসি কোনো প্রবলেম হবে কি? তানিয়া চিন্তিত হয়ে বলল। আসবে না কেন? কোনো সমস্যা? না আসলে ম্যাম, রাত করে বাসায় ফেরা আমার বাসায় পছন্দ করে না।
এমন একটা দিনে তুমি থাকবে না তা কি করে হয়? আচ্ছা, বেশিক্ষণ থাকতে হবে না, তাড়াতাড়ি চলে যেও। তবুও তোমাকে থাকতে হবে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটার কাছ থেকে যতই পালাতে চাই ততই যেন লোকটার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে। সানায়া বাসায় ফিরে দেখল শায়লা হাসান দুপুরে রান্নাবান্না শেষ করে গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে। সানায়াকে এই অসময়ে বাসায় দেখে তিনি বিচলিত হয়ে বলল, কি রে, এত তাড়াতাড়ি আসলি? শরীর খারাপ লাগছে নাকি? শায়লা হাসান অল্পতেই বিচলিত হয়ে পড়েন। তার টেনশনের শেষ নেই যেন। সানায়া বলল, উফ মামনি, তুমিও না, কাল অফিসে পার্টি বুঝলে, তাই আজ সকলে মিলে ছুটি নিয়েছে। তাই বল, যা ফ্রেশ হয়ে নে। সানায়া কথা না বাড়িয়ে চলে গেল। এখন বাসায় কেউ নেই। এটা মধ্যবিত্ত ফ্যামিলি, সুখ দিয়ে দুঃখ ঢেকে রাখা। সানায়ার মাঝে মাঝে খুব মায়া লাগে শায়লা হাসান আর মিরাজ হাসানের জন্য। তারা এত ভালো, অথচ ছেলেকে ছাড়া এতগুলো বছর আছে। ছেলেটাও কেমন যে এতগুলো বছর মিষ্টি একটা পরিবারকে ছেড়ে অত দূরে গিয়ে বিদেশিনীকে বিয়ে করে সংসার করছে। তার কি বাবা মার কথা মনে পড়ে না? পাপড়ি আপুও কেমন চুপচাপ থাকে, দিন নাই রাত নাই সাংবাদিকতা নিয়ে ব্যস্ত থাকে। সানায়া মনে মনে ভাবল এই মানুষটার সাথে অনেক গল্প করবে। বিকেলবেলা গধূলি লগ্নে সানায়া মাইন্ড ফ্রেশ করতে ছাদে গেল। গাছে পানি দিয়ে ছাদে কার্নিশ দিয়ে দাঁড়িয়ে থাকলো। শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে ওকে। দূর থেকে প্রিয়সীকে মন ভরে দেখছে জুবরান। কালকে সানায়াকে দেখার পর আজকে আবার দেখা লোভ সামলাতে পারেনি, তাই তো ছুটে চলে এসছে। কিন্তু কিছুক্ষণ পর সানায়ার পাশে একটা ছেলে এসে দাঁড়াতেই জুবরানের ভ্রু কুঁচকে গেল। আরে সুন্দরী যে, কেমন আছো? সানায়া বেশ স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না। তোমার গোমরা মুখ রোবট বনের সাথে থাকতে থাকতে তুমিও অমন হয়ে যাচ্ছ। আচ্ছা, আপু আপনার কোন জন্মের শত্রু? সবসময় আপু সবকিছুতে দোষ খুঁজে পান। রায়হান ফিসফিস করে বলল, শোনো হে শালিকা, তোমার আবু তো আমাকে পাত্তাই দেয় না। যদি পাত্তা দিত তাহলে তোমার আবুকে মাথায় করে রাখতাম। আমাকে পাত্তা দেয় না বলে রাগাতে ভালো লাগে। যদি এই সুযোগে বুবার মুখে খই ফোটে। সানায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তখনই পাপড়ি রাগান্বিত কণ্ঠ ভেসে আসলো, সানায়া, এই অসভ্য লোকটা তোকে কি আজে বাজে শেখাচ্ছে, আর তুই সেগুলো শুনছিস? সানায়া কি বলবে খুঁজে পেল না। লোকটা আপুকে দেখে ইচ্ছে করে কথাগুলো শুনিয়ে শুনিয়ে বলছে, তার সানায়া বেশ বুঝতে পারল। আর এও বুঝলো দুজনের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছে। দুজনের চোখের দিকে তাকালো। রায়হান মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে, আর পাপড়ি রাগী চোখে তাকিয়ে আছে। তোমাকে রাখলে না পুরাই আপেলের মতো লাগে। ইউ নো মাই ফেভারিট আপেল, ইয়াম্মি। পাপড়ি রেগে তেড়ে এসে রায়হানকে চড় মেরে বলল, অসভ্য তার কাটা ছেলে, সিনিয়র হই আমি তোমার, মাথায় রেখো বেয়াদ্দপ। রায়হানকে চড় মারতে দেখে সানায়ার গালে হাত চলে গেল। তুই হা করে কি গিলছিস? নিচে চল, আর এই ছেলের সাথে যেন তোকে না দেখি। জুবরান ছাদের দিকে তাকিয়ে বুঝলে ওখানে কিছু ঘটছে। 3 তলার ছাদ হওয়ায় সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই এলাকাটা কেমন শান্ত নীরব পরিবেশ, তাই এই বিষয়টা কেউ খেয়াল করলো না। আশ্চর্য ব্যাপার হলো ছেলেটাকে চড় খেয়েও খুশি দেখাচ্ছে। সন্ধ্যার পার্টি জমে উঠেছে। বিভিন্ন ক্লায়েন্ট, জোবানের বন্ধু মহল। সানায়ের এসব গান বাজনা ভালো লাগছে না, তাই চুপচাপ এক কোণে বসে কে কী করছে সবটা দেখছে। তানিয়া ছোট ছেলেটাকে নিয়ে এসছে। দেখতে এত কিউট যে সবাই কোলে নিয়ে আদর করছে। সানায়ারও ইচ্ছে করলো কোলে নিতে। উঠতে নিলে রাহাত এসে পাশে বসে বলল, হেই সানায়া, কি অবস্থা? সানায়া মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ করল না। বিরক্ত হওয়ার কারণ আছেও বটে, কারণ রাহাত মেয়েবাজ। সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করা তার স্বভাব, এটা অবশ্য সবাই জানে। আজকাল সে সানায়ার পেছনে পেছনে বেশিই লাগছে। সানায়া মুচকি হেসে বলল, এই তো চলছে। আপনার? কেমনে ভালো থাকি বলো? তোমাকে কবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্টই করো না। আসলে আমি সোশ্যাল মিডিয়ার এতটা অ্যাক্টিভ নই। তোমাকে আমার এই কারণে ভালো লাগে। সানায়া ভ্রুকুচকে বলল, মানে তুমি সবার থেকে একটু ডিফারেন্ট। ও, বাই দ্য ওয়ে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া।
সানায়া ভাইয়া বলায় রাহাতের মুখ শুকিয়ে গেল। সানায়া উঠে গিয়ে তানিয়ার ছেলেকে কোলে নিল। বাবুটা ড্যাব ড্যাব করে সানায়ার দিকে তাকিয়ে রইল। সানায়া হেসে বলল, হেই বাবু, তোমার নাম কি? বাবুটা মুখ দিয়ে বুবু অদ্ভুত শব্দ করলো। কথা বলতে পারো না তুমি? বাপ্পা, এত পিচ্ছি তুমি? আমি ভাবলাম তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব। বাচ্চাটা কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে দুহাত দিয়ে সানায়ের মুখ ছুঁয়ে তালি দিল। সকলে বাচ্চাটাকে নিয়ে বেশ মজা করলো। সবচেয়ে বড় কথা, বাচ্চাটা অপরিচিত লোকজন দেখে কাঁদছে না, সকলের কোলেই যাচ্ছে। জুবরান বন্ধুদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সানায়াকে দেখছে। জুবরানের কিছু বন্ধু সানায়াকে চিনে, তাই অবাক হয়ে জুবরানকে এটা সেটা প্রশ্ন করছে। তানিয়াও জানতো না সানায়া সেই মেয়ে। এতদিনে মেয়েটাকে খারাপ মনে হয়নি, যতটা খারাপ আগে শুনেছে। বাবুটা সানায়ার কোলে উঠে আর কারোর কাছে যেতে চাইছে না। সবাই মন খারাপ করে বলছে, কি জাদু করেছো গো সানায়া? সানায়া ঠোঁট উল্টে বাবুটার দিকে তাকিয়ে বলল, দেখছো সবাই কি বলছে? তুমি দুষ্টুমি করছো। হুম হুম। বাচ্চাটা মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করে কি যে বলছে আর হাসছে। কিছুক্ষণ পর তানিয়া এসে বাচ্চাটাকে নিল। সানায়া বলল, বাবুর নাম কি? তানি। খুব মিষ্টি। ম্যাম, আমি কি এবার যেতে পারি? এখনই যাবে? খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছি। যেতে পারবে তো একা? হ্যাঁ। তানিয়া থেকে বিদায় নিয়ে পেছনে ফিরতে রাহাতের সাথে ধাক্কা খেলে রাহাতের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসে সানায়ার জামার পেটের দিকটা ভিজে গেল। সরি, তুমি এভাবে হুট করে পিছনে ঘুরবে বুঝতে পারিনি। বলে টিস্যু নিয়ে সানায়া জামা মুছতে এগিয়ে আসতে সানায়া দুকদম পিছিয়ে গিয়ে বলল, ইটস ওকে, আমি পারবো। আরে আমার জন্য এমনটা হলো, আমি ঠিক। বললাম তো আমি পারবো রাহাত ভাই। ওয়াশরুম থেকে ঠিক করে এসো সায়ানা। জি ম্যাম। সানায়া ওয়াশরুম থেকে ঠিক করে বের হতেই পাপড়ির ফোন আসলো। ফোন রিসিভ করে কানে দিতেই পাপড়ি ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন উচ্ছন্নে যাচ্ছিস? রাত 9টা বাজে, এখনো বাসার বাইরে কি করিস? সানা লিফটের ভেতরে যেতেই জুবরানও কোত্থেকে লিফটে আসলো। ওরা দুজন ছাড়া লিফটে আর কেউ নেই। সানা মুখটা ছোট করে বলল, আমি তো মামনি বাবাইকে বলেছিলাম আজ দেরি হবে। মুখে মুখে কথা বলবি না। আচ্ছা। আচ্ছা কি? হ্যাঁ, সব কয়টা বেয়াদব। তুমি কি রেগে আছো আপু? না। বুঝছি। রায়হান ভাই কিছু বলছে? বেশি বুঝিস না, ছেলেটা তোর মাথা বিগড়ে দিচ্ছে। রায়হান ভাইকে শুধু শুধু ভুল বুঝছো। ভাইয়া আমাকে কখনো মাথা বিগড়ানোর কথা বলেনি। তুই মুখে মুখে কথা বলছিস? আমি মুখে মুখে কথা বলছি না। পাপড়ি হুট করেই ফোনটা কেটে দিল। সানায়া বুঝলো পাপড়ির মাথা বেজায় গরম, তার উপরে রাগ ঝাড়তেই ফোন দিয়েছে। এখন বাড়িতে গেলে আরও রাগ ঝাড়বে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়ল। ইতিমধ্যে লিফট নিচে এসেছে। জুবরানের দিকে না তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে পড়ল। ভাগ্য ভালো থাকায় সিএনজিও পেয়ে গেল। জুবরান সানায়া সিএনজির বেশ দূরত্ব রেখে গাড়ি চালাচ্ছে, যাতে সানায়া না বুঝতে পারে। সানায়াকে বাড়ি পৌঁছে যেতে দেখে ও আবার পার্টি অ্যাটেন্ড করতেই তানিয়া চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলি? একটু দরকার ছিল। দরকারটা কি সায়না? যেটা মনে করবি। তুই আমাকে বলিসনি কেন এটাই সায়না? বললে কি হতো? আমাকে রাগাস না জুবরান। পার্টি এনজয় কর, ওসব বাদ দে তো। সানায়া বাসায় এসে পাপড়ির রুমে উকি দিতেই দেখলো পাপড়ি গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে বসে আছে। পাপড়ির চোখে চোখ পড়তেই সানায়া বোকার মতো হে হে করে হাসি দিল। তাতে পাপড়ির কোনো ভাবান্তর ঘটল না। গম্ভীর মুখে বলল, গাধার মতো হাসছিস কেন? সানায়ার হাসি থেমে গেল। একটু মন খারাপ করে বলল, আমার এত সুন্দর হাসিটাকে তুমি গাধার হাসি বলছো? মনে মেলা কষ্ট পাইলাম। ঢং করিস না, দূর হ আমার চোখের সামনে থেকে। সানায়া পাপড়িকে জ্বালানোর জন্য বলল, রায়হান ভাই আজ কি ডোজটা বেশি দিয়েছে? এত মেজাজ যে। তোর রায়হান ভাইয়ের গুলি মারি, এবার যা এখান থেকে। সানায়া আর কিছু না বলে চলে আসলো। পাপড়ির আর কাজে মন বসলো না। রায়হান নামক মানুষটা ওকে বড্ড জ্বালাচ্ছে। আজ একটা নিউজ কালেক্ট করে কলিক আর ও মিলে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতেছিল। সেখানে কোত্থেকে রায়হান এসে ওর পাশে বসে বলল, বে, তোমাকে কত কল করেছি, তুমি রিসিভ করছো না কেন? এখনো রেগে আছো? প্লিজ আর রাগ করে তেগো না শোনামো। রায়হানকে এখানে দেখে প্রথমে অবাক হলেও রায়হানের কথা শুনে বিষম লেগে যায়। রায়হান ব্যস্ত হয়ে পাপড়িকে পানি খাইয়ে দিল। আরে আরে, কি হলো? এই নাও পানি খাও।
পাপড়ির কলিগ এসব দেখে বলল, পাপড়ি, তুমি তো আগে বলনি তোমার এত হ্যান্ডসাম কেয়ারিং বয়ফ্রেন্ড আছে। পাপড়ি পরিস্থিতি সামলাতে কৃত্রিম হেসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখানে কি করছো রায়হান? তোমাকে খুঁজতে খুঁজতে মনের টানে চলে এসেছি। তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হচ্ছে। রায়হান যেতে না চাইলেও পাপড়ির চোখ দিয়ে শাসানো দেখে চলে গেল। পাপড়ির কলিগ একটার পর একটা প্রশ্ন করছে, কিভাবে ওদের প্রেম হলো, কোথায় ফার্স্ট দেখা হলো, ও সেসব মিথ্যে উত্তর দিতে হিমশিম খাচ্ছে। এদিকে কলিগ অফিসে গিয়ে রায়হানের কথা বলছে, সবাই দেখতে চাইছে। পাপড়ি পারে না তো এক্ষুনি রায়হানকে সামনে পেলে ইচ্ছে মতো কয়টা চড় মারতে পারলে শান্তি পেত। কাল ক্লান্তির কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ফলস্বরূপ অফিসে আসতেও দেরি হয়ে গেছে। ডেস্কে এসে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই স্যার নাকি ডেকে পাঠিয়েছে। সানায়া প্রথমে বুঝতে সময় লাগলো স্যারটাকে, পরে জুবরানের কথা মনে পড়তেই ভয়ে ভয়ে গেল। না করতেই জুবরান বলল, কামিন। সানায়া কেবিনে গিয়ে কাচুমাচু করে বলল, জি স্যার। এখন কটা বাজে? এখন কি অফিস টাইম? আপনি কি নিজের ইচ্ছে মতো অফিসে আসেন প্রতিদিন? সরি স্যার। ফাইলগুলো নিয়ে যান, কাজ ঠিকঠাকভাবে টাইমলি চাই আমার। জি স্যার। সানায়া যাওয়ার দিকে শক্ত চোখে তাকিয়ে রইল জুবরান। সানায়া ডেস্কে গিয়ে মাথা চেপে ধরে বসল। বড্ড মাথা ব্যথা করছে, তার উপরে আবার জুবরানের অর্ডার। সানায়া বেশ বুঝতে পারছে জুবরান ওকে কাজ দিয়ে টাইট দিতে চাইছে। রাহাত এসে বলল, বিউটি কুইনের মাথা ব্যথা নাকি? চলো কফি খেয়ে আসি। না ঠিক আছে রাহাত ভাই। নামের শেষে ভাই লাগাও কেন বলো তো, বিরক্তিকর লাগে। সানায়া হাসলো, কিছু না বলে কাজে মন দিল। জুবরান প্রথম দিন অফিসে এসে সবাইকে দৌড়ের ওপরেই রেখেছে। সবাই বিরক্ত হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। সানায়া বেশ কয়েকটা জায়গায় জবের অ্যাপ্লাই করেছে। ও ভেবে ফেলেছে এখানে কাজ করবে না, কিন্তু ঢাকা শহরের একটা ভালো বেতনের চাকরির বড্ড অভাব। সানায়া ফাইলের কাজ শেষ করে জুবরানের রুমে যেতেই জুবরান বলল, আজ শারমিন চৌধুরীর মেয়ের বিয়ের প্রোডাক্ট সেল করার কথা ছিল, করেছেন সেটা? স্যার ওটার একটু ফিনিশিং বাকি। সানায়া কথা শেষ না হতেই জুবরান চেঁচিয়ে উঠল, হোয়াট? আজ সেল করার কথা ছিল, এখন সেটা ফিনিশিং বাকি? এভাবে কাজ করছেন আপনারা? সানায়া ভয় পেয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি স্যার, ব্যাপারটা দেখছি। আজকের মধ্যে যেন তাদের হাতে প্রোডাক্টটা পৌঁছে যায়। এত বড় অর্ডারটা আপনারা গুরুত্বের সহকারে করতে পারলেন না? এমন করে বিজনেস লাটে ওঠাবেন বলে ভেবেছেন আপনারা? সানায়া বাঘের খাঁচা থেকে বেরিয়ে শোরুমে গিয়ে কাজে তাড়া দিতে বলল। ভয়ের চোটে দুপুরের খাবার খেতেও ভুলে গেল। প্রোডাক্টটা সেল করে 4টার দিকে ক্যান্টিনে গিয়ে বসে অর্ডার দিতেই আবার জুবরানের ডাক পড়ল। অর্ডার ক্যান্সেল করে জুবরানের কেবিনে যেতেই জুবরান বলল, কাজটা কি হয়েছে? জি স্যার। কালকের অর্ডারগুলো আজকের মধ্যে শেষ করে রিচেক করে কাল সকাল সকাল পাঠিয়ে দিতে বলুন। জি স্যার। সকলে ভেবেছিল জুবরান নরম মনের হবে, কিন্তু প্রথম দিন অফিসে এসে যে ভেলকি দেখালো তাতে সকলে ভয়ে আছে, কখন ভুল করে আর কখন ফায়ার করে দেয়। পাপড়ি আজ অফিস থেকে দুপুরে চলে এসছে। অফিসেও এখন আর শান্তি পাচ্ছে না। বাদর ছেলেটাকে সবাই দেখতে চাইছে। পাপড়ি সত্যি কথাটা বলতেও পারছে না, কিভাবে বলবে? তার বয়সে ছোট ছেলে তার পেছনে পড়ে আছে, সকলে কি ভাববে? তাই আর অফিসে টিকতে না পেরে বাসায় এসছে। বিকেলে রায়হানকে ধরে ইচ্ছে মতো চড়িয়ে নিবে। পরিকল্পনা অনুযায়ী বিকেলে ছাদে গিয়ে দেখলো রায়হান আছে, কিন্তু বিপত্তি বাঁধল রায়হানের মাকে নিয়ে। পাপড়িকে দেখে হাসি মুখে গল্প জুড়ে দিলেন। রায়হান ভদ্র ছেলের মতো বসে আছে, মাঝে মাঝে মায়ের চোখের আড়ালে পাপড়িকে চোখ মেরে জ্বালাচ্ছে। রায়হানের মা অন্যদিকে ফিরতেই পাপড়ি রায়হানের পিঠে দুম করে বসিয়ে দিল। রায়হান ব্যথাতুর শব্দ তুলতেই রায়হানের মা প্রশ্ন করল, কি হয়েছে? রায়হান মুখে কৃত্রিম হাসি টেনে বলল, কই কিছু না। পাপড়ি মুখ টিপে হাসল। বেশ শান্তি শান্তি ফিল হলো ওর। রায়হান বিড়বিড় করে বলল, গুন্ডি। কথাটা পাপড়ি শুনতে পেল না বলে কিছু আর বললও না। খুশি মনে কিছুক্ষণ বাদে চলে গেল। এই বিল্ডিংয়ের 2য় তলার দুষ্টু বাচ্চাটা দেখেছে পাপড়ি যে রায়হানকে মেরেছে, তাই পাপড়ি চলে যেতে রায়হানের পাশে এসে বলল, কেমন খেলে? রায়হান বুঝতে না পেরে বলল, কি কেমন খেলাম? দুম। রায়হান চোখ পাকিয়ে তাকালো। বাচ্চাটা ফিসফিস করে বলল, বলে দিব কিন্তু।
রায়হান মুহূর্তেই পাল্টি খেয়ে বলল। তুই তো অনেক কিউট, চকলেট খাবি? সানায়া বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়ল, আর ওঠার শক্তি নেই ওর। শায়লা হাসান ভাত এনে নিজের হাতে খাইয়ে দিল সানায়াকে। কিভাবে বুঝে যাও বলো তো? মায়েরা বুঝতে পারে। অফিস থেকে ফিরে ঘুম দিয়ে উঠে কফি বানিয়ে বারান্দায় এসে দাঁড়ালো জুবরান। পুরো ফ্ল্যাটে ও ছাড়া কেউ নেই, অথচ দিনগুলো অন্যরকম হওয়ার কথা ছিল। সে যে বাড়ি থেকে অভিমান করে চলে আসলো, আজ 6 বছর আর কারোর সাথে দেখা হয়নি, কিন্তু কথা হয়েছে। মা কান্নাকাটি করে ফিরে যাওয়ার জন্য বলেছে, কিন্তু ও ফেরেনি। জুবরান কফি খেতে খেতে ব্যস্ত শহর বিলাস করছিল। তখনই ওর ফোনে কল আসে বড় ভাই নুবাহানের থেকে। ফোন রিসিভ করে কুশলাদি বিনিময় করে নুবাহান বলল, দেশে ফিরছিস? জুবরান সোজা 7টা উত্তর দিল। হ্যাঁ। অনেক তো হলো, এবার বাসায় ফির। যেটা সম্ভব না সেটা বলবে না। তুই যখন বাসায় ফিরবি না, তাহলে আমাদের সবার জন্য গিফট পাঠাইছিস কেন? জুবরান এই প্রশ্নের উত্তর দিল না, উল্টো প্রশ্ন করল, সানায়া কোথায় ভাইয়া? ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, সবাই বসে বাড়ির আদরের ছেলের কথা শুনছিল। কিন্তু হঠাৎ এতগুলো দিন পর সানায়ের কথা শোনায় সবাই চমকে গেল। নুবাহান একটু সময় নিয়ে উত্তর দিল, আছে। কোথায় দাও তো, কথা বলি। রুমে আছে, পরে বলিস। মিথ্যা বলা আমি পছন্দ করি না ভাইয়া, রাখছি। রাগে জুবরানের শরীর কাঁপছে। কিভাবে এতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাবে বুঝতে পারছে না। ফোনের গ্যালারিতে গিয়ে হাসি খুশি পরিবারের ছবি জুম করে দেখছে। ওর কাছে মনে হচ্ছে এই তো কিছুদিন আগেও সবাই একসাথে ছিল। অতীত সময়টা তখন জানুয়ারির প্রথম। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট সাতক্ষীরা শহরের 4 তলা বাড়িটা জুড়ে জয়েন্ট ফ্যামিলি থাকে। আজকালে এমন জয়েন্ট ফ্যামিলি খুঁজে পাওয়া যায় না। সকলে এ পরিবারের গুণগান করে, শুনতে বেশ লাগে। সকালে উঠতেই বাচ্চা কাচ্চাদের কান্নাকাটি। এই শীতের সকালে লেপ ছেড়ে কিছুতেই উঠবে না। বাড়ির গিন্নিরা বাচ্চাদের ঠেলে ঠুলে স্কুলের জন্য রেডি করছে। জুবরান ভোর রাতে উঠে পড়তে বসেছে। তার ইয়ারচেঞ্জ পরীক্ষা চলছে। জুবরান সানায়ের রুম ক্রস করছিল, তখন ঘুমোচ্ছে দেখে গিয়ে সানায়ের গায়ে পানি ঢেলে দিল। সানায়া চিৎকার দিয়ে উঠে বসে বলল, পাপা বাঁচাও, পানিতে ডুবে গেলাম। পরক্ষণে জুবরানকে দেখে রাগী চোখে তাকিয়ে বলল, আ জুবরানের বাচ্চা, এটা কি করলি? শীতে আমি মরে গেলাম। নাটক বন্ধ করে স্কুলে যা। সানায়ার চিৎকার শুনে জুলেখা এসে সানায়ের অবস্থা দেখে বলল, জুবরান, একটা ভালো কাজ করেছিস, নাহলে এই মেয়েকে ওঠাতে আমার সময় শেষ হয়ে যেত। আম্মু, তুমি জুবরানের মা নাকি আমার মা? অবশ্যই আমার মা। আর তুই আমার নাম ধরে ডেকেছিস, তার জন্য তোর পানিশমেন্ট তুলে রাখা রইল। তুই যা বাবা, তোর এক্সাম, ওর উপরে মাথা গরম করিস না। প্রতিদিন সকালে এমন দুষ্ট মিষ্টি কাটত। সন্ধেয় পড়াশোনা শেষ করে সবাই একসাথে গল্প হাসি মজায় মেতে উঠত। জুলেখা জিনিয়া জমজ বোন, আবার 2 যা। জিনিয়ার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও জুলেখার বিয়েটা প্রেম করেই করেছিল। তাও ভাগ্যক্রমে একই বাড়িতে হয়। সব সুখের হলেও জিনিয়ার 2টা ছেলে হয়ে গেলেও জুলেখার প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকায় অনেক কষ্টের পর সানায়া হয়। সেজন্য সানায়ার আদরের শেষ নেই। এমন একদিন স্কুল থেকে এসে সানায়া আবদার করলো তার ফোন লাগবে। ক্লাসের সবার ফোন আছে, শুধু ওরই নেই। কেউ দিতে রাজি হলো না। সানায়া কান্নাকাটি করে রাজি করিয়ে নিল, কিন্তু বেঁকে বসে রইল জুবরান। সে কিছুতেই সানায়াকে ফোন কিনতে দিবে না। সানায়ার ফোন কিনে দিবে না, সেই শোকে খাওয়া দাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে বসে রইল। ফোন কিনে না দিলে নাকি রুম থেকে বেরই হবে না। জুবরানের মন গলে গেল, রাজি হলো ফোন কিনে দিতে। ফোন কিনে এনে সানায়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, সানায়া দরজা খোল, ফোন কিনে এনেছি। সানায়া প্রথমে বিশ্বাস না করে বলল, মিথ্যা বলছো, আমি জানি। সত্যি কি মিথ্যা? দরজা খুলেই দেখ। সানায়া দরজা খুলে শুকনো মুখে হাসি ফুটল ফোন দেখে। সানায়াকে দরজা খুলতে দেখে সকলে চলে গেল। ও খুশিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জুবরানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাইয়া। জুবরান চমকে সানায়াকে সরিয়ে দিয়ে বলল, কি করছিস? বড় হয়েছিস, কোনো সেন্স নেই তোর? সানায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, কেন, কি করেছি আমি? জুবরান গম্ভীর মুখে বলল, যখন তখন জড়িয়ে ধরবি না। কেন? তুমি তো আমার মিষ্টি ভাইয়া। আমি তোর ভাইয়া না? সানায়া মন খারাপ হয়ে গিয়েও ফোন কেড়ে নিয়ে বলল, যাও,
আমার ভাইয়া হতে হবে না, আমার নুবাহান ভাইয়া আছে। জুবরান সে কথার প্রতি উত্তর না করে বলল, ফোনে জিমেল ফেসবুক সব খুলে দিয়েছি। আচ্ছা। জুবরান চলে যেতে নিয়েও ফিরে এসে বলল, কোনো উল্টাপাল্টা কিছু না দেখি, যদি দেখি ফোন নিয়ে নেব। তুই কাঁদতে কাঁদতে মরে গেলেও আর ফোন দিব না। সানায়া ভেঙচি কেটে বলল। দেখা যাবে। সানায়া নতুন ফোন পেয়ে মহা খুশি হয়ে ফ্রেন্ড ফেসবুকে অ্যাড করছে। সানায়া তো জানে না ও ফোনে যা করবে জুবরান সেটা দেখতে পারবে, এমনকি ফেসবুকের পাসওয়ার্ডও জুবরানের জানা। বোকা মেয়ের মাথায় এসব কিচ্ছু আসেনি। ফেসবুকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সব অ্যাকসেপ্ট করে মেসেজ দিলে সবার সাথে কথা বলে, তার অধিকাংশ সব ছেলে। জুবরান চুপচাপ সবটা সহ্য করে, সানায়াকে কিছুই বলে না। ফোন পেয়ে সানায়া পড়াশোনায় মন নেই, সারা দিন ফোন নিয়ে পড়ে থাকে, পড়ার বইয়ের মধ্যেও লুকিয়ে ফোন চালায়। হঠাৎ একদিন রাতে সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। জুবরান পড়া শেষ করে ফোন হাতে নিয়ে সানায়ার ফোন এক্সেস চালু করলো। দেখলো সানায়ার ফোনে অ্যাডাল্ট ভিডিও দিয়েছে কোনো এক আইডি থেকে। জুবরান চমকে গেল, দেখলো সানায়ার প্রতিক্রিয়া কি হয়। সানায়া বাজে ভিডিও পেয়ে রেগে গিয়ে বলল, এসব কি? এসব দিচ্ছ কেন? সানায়া ফ্রেন্ড বলল, দেখ মজা পাবে। না, এসব খারাপ। আরে খারাপ হবে কেন, ভালোই দেখ। সানায়া তার মেসেজের রিপ্লাই করলো না। নীরবতাই সম্মতির লক্ষণ ভেবে জুবরান রুম থেকে বের হয়ে সানায়ার রুমে নক করলো। সানায়া রুম লক করে না, আর বাবা মা ছাড়া কেউ আসলে নক করে আসে। কে? আসো। জুবরান দরজা ঠেলে ভেতরে গিয়ে বলল, কি করছিলি? সানায়া ভয় পেয়ে গেল, বলল, ঘুমাবো। ফোনে কি করছিলি? কই কিছু না তো। নিজেকে এতটাও চালাক ভাবিস না। তোর বাবা মা আমি কিন্তু এখনো কিছু বলিনি, তুই যে কতটা বেদ্যপ হয়ে গেছিস। এসব কি বলছো? তোর ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন? তাদের সাথে তোর এত কে কথা? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আসছিস কেন বল। আসলে ফেসবুক চালানোর দরকার নেই। সানায়া চোখ ছলছল করে তাকিয়ে বলল, সরি, আর হবে না এমন। সব কটাকে ব্লক মার। সানায়া ফোন এগিয়ে দিয়ে বলল, তুমি দিয়ে দাও, আম্মু পাপাকে বলো না প্লিজ। জুবরান কিছুই বলল না। সানায়া কয়দিন ভালোভাবেই ছিল, কিছুদিন পর তার মাথায় আবার ভূত চাপলো ও টিকটক করবে, রিং লাইট কিনে দিতে হবে। সবাই বুঝতে পারছিল সানায়া দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। আবার কিছু বললেই খাওয়া দাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে দেয়। আদুরে মেয়ে না আবার কোনো ভুল স্টেপ নিয়ে বসে, ভয়ে আর কেউ কিছুই বলে না। দিন যাচ্ছে, সানায়ার পাগলামি বাড়ছে। জুবরান গ্রাজুয়েট হয়ে বেরিয়ে এসছে, আর কিছুদিন পর দেশের বাইরে যাবে উচ্চশিক্ষার জন্য। তখন সানায়া মাত্র ক্লাস 10-এ। ভদ্রবাড়ির কোন মেয়েটা এভাবে ক্যামেরার সামনে ধেয়ে ধেয়ে করে নাচে? দেখাতে পারবি আমাকে? আর তোর না সামনে এসএসসি পরীক্ষা, সারাদিন পড়াশোনা না করে নাচানাচি করলে ফেল করবি। ফেল করলে তখন তোর এই টিকটককে এসে সান্ত্বনা দিবে না, উল্টো হাসাহাসি করবে, মজা নিবে। সানায়া দেখলো রিং লাইট স্ট্যান্ডে বসানো ফোনের টাইম সেট করা 30 সেকেন্ডের। নাচের ভিডিও জায়গায় থাপড় মারার ভিডিও হয়ে গেছে। সেটা দেখে সানায়া গালের ব্যথা ভুলে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, এই তোমার সাহস কেমন করে হয় আমার ভিডিও নষ্ট করার? আবার আমাকে মারছে। সাহসটা দেখলে কি? বাসার কেউ কিছু বলে না দেখে মাথায় চড়ে বসেছিস, আবার অভদ্র মতো চিল্লাস। সেটাই, তোমার সমস্যা কি? আমার পিছনে কেন পড়েছো? আমি তোমার ব্যাপারে কোনো কথা বলি? তুমি কেন আমার ব্যাপারে আগ বাড়িয়ে তোমার 14 ইঞ্চি লম্বা হাতির সুরের মতো নাকটা আমার কাছে বাগড়া দাও? আমি তো তোর মতো অভদ্রতা করি না, আর না তোর মতো থার্ড ক্লাস ওয়ার্ড ইউজ করি, তাই স্কোপ পাস না কিছু বলার। কিন্তু তুই তো সেকেন্ডে সেকেন্ডে অকাজ করিস, তাই আমি তোর কাজে বাগড়া দিতে বাধ্য হই। আর যেখানে তোর মতো রাস্তা থেকে কুড়িয়ানা মেয়েকে বাসার মেয়ে বলে সবাই পরিচয় দিয়ে দিয়েছে, তাই এসব অকাজ করলে আমার পরিবারের সম্মান যাবে, সেজন্য তোকে বাগড়া দিই। কথাটা বলেই জুবরান আর দাঁড়ালো না, গটগট করে চলে গেল। সানায়ার রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলো। ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দিল। আয়নার সামনে গিয়ে গালটা ভালো করে দেখল। জুবরান যে গালে চড় মেরেছে সে গালে 3 আঙ্গুলের ছাপ বসে গেছে। সানায়া রাগে দুঃখে কান্না পাচ্ছে, মনে মনে বলল, এই গাল নিয়ে কিভাবে ভিডিও বানাবো? এই দাগ ঢাকার জন্য মেকআপ করে ভূত হতে হবে। না, এই জুবরানের বাচ্চাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে।
না হলে এই কুত্তা বিলাইটার দিন দিন সাহস বেড়ে যাইতাছে। যখন তখন আমার সুন্দর গালটাই ঠাস ঠাস করে মেরে লাল করে দিচ্ছে। আজই এর বিচার চাই চাই। মামনি, মামনি, ও মামনি, ও মামনি গো। জিনিয়া বেগমের কাছে গিয়ে আচ্ছা করে বিচার দিল। তিনিও জুবরানকে বকে দিল। তাতে অবশ্য জুবরানের কিছু যায় আসলো না। জুলেখা মেয়ের বিরুদ্ধে গিয়ে জুবরানকে সাপোর্ট করলো। তাতে সানায়া রেগে কান্না করতে করতে রুমে চলে গেল। বর্তমানে জুবরান হেসে ফেলল সানায়ার বাচ্চামির কথা ভাবতে ভাবতে। আজ ছুটির দিন। সানায়া প্রতিবার ছুটির আগের দিন ভাবে কাল সারা দিন ঘুমোবো, কিন্তু সেটা সম্ভব হয় না ওর ফ্রেন্ডদের জন্য। এবারও তাই হলো। সকালে ফোন দিয়ে ওর মিষ্টি ঘুম ভাঙিয়ে দিল। ফোন তুলতেই মিষ্টি কণ্ঠে বাচ্চা মেয়েটা বলল, ফুপিমণি তুমি আসবা না? ওর পাশ থেকে বলল, ফুপি না, খালামণি বলো মা। এই না মা, তুমি ফুপিমণি বলবা। শুরু হলো ঝগড়া। বাচ্চাটা ভয়ে কেঁদে দিল। বাবা মার ঝগড়া দেখে সানায়া বিরক্ত হয়ে বলল, মামনি কাঁদে না, মনি আসছে, ওকে? কাঁদে না বাচ্চা। সানায়া হেলতে দুলতে ফ্রেশ হতে গেল। আজ ছুটির দিন হলেও পাপড়ির ছুটি নেই। সাংবাদিকদের ছুটি থাকে না, তাদের খবর খুঁজতে বের হতে হয় এগুলি সেগুলি। তাদের হাড়ির খবর বের করে ফাঁস করতে হয়। আবার মাঝে মাঝে ভুল খবরও ছাপিয়ে ফেলে অজান্তেই। পাপড়ি প্রতিদিনের মতো আজ ভোরেও ছাদে আসলো। রায়হানকে দেখে একটু চমকালো। এত সকালে তো এ ছেলে ছাদে আসে না। সন্দিহান চোখে তাকিয়ে বলল, এখানে এখন কি করছো? তাহার অপেক্ষায়। আমার সাথে বেয়াদবি করবে না। কেন, আপনি কোন দেশের প্রেসিডেন্ট? পাপড়ি রাগী চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? তোমার জন্য আমার সব জায়গায় ফেসলাস হতে হয়। তোমার আইডিয়া আগে কোনো সব সময় সব জায়গায় মজা মানায় না। তুমি তো বাচ্চা নাও যে বুঝবে না। ভালোবাসি মেনে নিলেই হয়। সকাল সকাল মেজাজ খারাপ করো না রায়হান। ইস, তোমার মুখে আমার নাম শুনে মেতো মার গিয়া। পাপড়ি রেগে ধ্যাত বলে চলে গেল। সূর্য ঠিক মাথার উপরে, মানে এখন 12টা বাজে। বন্ধু মহল থেকে অনবরত ফোন আসছে। সানায়া এক প্রকার বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে রেখে দিল। এই কয়েক মাস হলো অনার্স শেষ করেছে, মাস্টার্সে তেমন ক্লাস হয় না। তাছাড়া এখন সবাই যে যার অফিস, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়ে ব্যস্ত। বিধায় এই ছুটির দিন ছাড়া ওদের আড্ডা দেওয়ার সময় হয় না। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই মিলি এসে দরজা খুলে দিল। রেগে বলল, আসছেন মহারানী, তা এত তাড়াতাড়ি আসলেন কেন? সানায়া মিলির গাল টিপে বলল, রাগ করে না পলের আম্মু। শর্ত একদম আদিজ্ঞাতা করবি না। সানায়া রুমে ঢুকে মিলির আর সুমনের বাচ্চাটাকে আদর করে চকলেট দিল। এই ফ্ল্যাটটা তেমন বড় না, 2টা রুম আর একটা বাথরুম আর রান্নাঘর। মিলি বা সুমনের বাড়ি থেকে কেউই ওদের বিয়েটা মেনে নেয়নি। কারণটা ওদের ভুল, বিয়ের আগেই মিলি প্রেগনেন্ট হয়ে যায়, যা এই সমাজের মানুষ মেনে নেয় না। তাই বন্ধু মহল মিলে ওদের বিয়ে দিয়ে দেয়। ওদের খারাপ ভালো সময় পাশে থেকে সবটা সামলে দেয়। সানায়া পাশের রুমে গিয়ে দেখলো সকলে চলে এসছে। ওর লেট হয়েছে। সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, সকলের মুখে চিন্তার ছাপ। সানায়া ভ্রুকুচকে বলল, তোদের আবার কি হলো? আজ রাহির বিয়ে। সানায়া অবাক হলেও পরে মজা করছে ভেবে বলল, অযথা ফাজলামি করিস না। সত্যি বলছি বান্ধবী। রাহির বিয়ে হলে নুমান এখানে শান্ত হয়ে বসে আছে কেন? বিয়েটা অন্য ছেলের সাথে হচ্ছে। ও, তাই তো আশা ছেড়ে দিয়ে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে বসে আছে। নোমান মলিন কণ্ঠে বলল, এছাড়া আমার কী বা করার আছে বল? এছাড়া ওর বাবা তো আর বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারে না। বেকার ছেলের হাতে তুলে দেওয়া মানে মেয়েকে পানিতে ফেলে দেওয়া। এসব তোকে কে বলেছে? রাহি নাকি তার বাবা মা? আমার বিবেক বলেছে। তোর আবার বিবেকও আছে? নোমান চোখ ঘুরিয়ে সকলকে দেখে বলল, কেন, আমাকে কি মানুষ মনে হয় না? অবশ্যই না। নোমান হতভম্ব হয়ে গেল। সবাই তাকে একটুও ভালোবাসে না। কই, এই দুঃসময় ওকে সাপোর্ট করবে তা না করে সবাই মজা নিচ্ছে। নোমান চুপচাপ ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে রইল। সুমন বলল, তাক বেটাকে আর নারিস না, এই কষ্ট নিয়েও ঘুমাতে পারছে না। বন্ধু তুমি থেমে যাও। বেটা শুয়ে ওর দিকে ওর গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, উনি শোক পালন করছে, আমি হলে ওকে তুলে এনে বিয়ে সেরে ফেলতাম, তারপর যা হয় পরে দেখা যেত। সানায়া সিয়ামের বাহুতে চাপড় মেরে বলল,
সাব্বাস বন্ধু, তুই তো বাঘের বাচ্চা। সিয়াম ভাব নিয়ে বলল। আই নো। জুন ফোন টিপতে টিপতে বলল। গাইস, গুগলে সার্চ দিয়ে দেখলাম কিভাবে বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙা যায়, কিন্তু ভালো কিছু পেলাম না। আরে সেমরি, রাখ তোর গুগল। সানায়া সবাইকে ইশারায় চুপ করতে বলে বলল। নোমান, তুই শুয়ে আছিস? এভাবে শুয়ে থাকলে লাভের লাভ কিছুই হবে না, উল্টো ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবি সারা জীবনের জন্য। চাকরি পাওয়ার জন্য তো তোর সারা জীবন পড়ে আছে, চাকরি তুই পেয়ে যাবি, কিন্তু রাহিকে একবার হারিয়ে ফেললে আর পাবি না। নোমান এবার উঠে বসে বলল। তাহলে আমাকে কি করতে বলছিস? পালা। হোয়াট, পাগল হয়ে গেছিস তোরা? রাহিও এমনটাই বলছিল। শেষ মুহূর্তে এই একটা অপশন ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কিভাবে? রাহির বিয়ে কখন? সন্ধ্যায়। ওকে, শোন তাহলে। সবাই মনোযোগ দিয়ে সানায়ার কথায় মন দিল। আমরা মেয়েরা যাব রাহির ফ্রেন্ড হয়ে, আর তোরা ছেলেরা রাহির বাড়ির পিছনে গেট থেকে কিছু দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবি। গাড়িটা ভাড়া করতে হবে কিন্তু। আর শোন, গাড়ি থেকে নামবি না, কেননা রাহির ভাই নোমানকে ভালোভাবে চিনে, আর বাকি দায়িত্ব আমাদের। নোমান অবাক হয়ে বলল। হেই না, তোরা আমার জন্য এত বড় ঝুঁকি নিস না। ওর বাবা ভাই জানতে পারলে একেবারে পুলিশে দিয়ে দেবে। চিল ব্রো, বন্ধুর জন্য জেল থেকে ঘুরে আসবো, ইতিহাসের সাক্ষী হয়ে রবে। কতদিন পর আমরা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। ও হ্যালো ম্যাডাম, আপনি কোথাও যাচ্ছেন না, আপনি কাজী অফিসে সব রেডি করবেন। ইম্পসিবল, আমি তোদের সাথে যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কলাকৌশলী বন্ধুর জন্য তার বান্ধবীরা সেজে গুজে বাঘের খাঁচায় ঢুকলো। নোমানের বুক দুরু দুরু করছে, সেই কখন গিয়েছে এখনো তাদের খোঁজ নেই। সানায়া জোন রাহির পাশে গিয়ে বসতে রাহি অশ্রুসিক্ত নয়নে তাকালো। ওরা চোখ দিয়ে আশ্বাস দিল। সন্ধ্যায় যখন বর এসেছে বলে ছোটাছুটি শুরু হলো, রাহির পাশ থেকে উঠে বরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সানায়া জোন এই সুযোগটাই লুফে নিল। রাহির বেলকুনির পাশে একটা মই ছিল, জোন সেটা দিয়ে আগে নেমে গিয়ে দেখলো কেউ আছে কিনা। বাড়ির পেছন দিকে হওয়ায় কেউ নেই। ওদেরকে ইশারা করতে ওরাও নিচে নেমে গেল। বিপদের ওপরে বিপদ হয়ে দাঁড়ালো। দৌড়াতে গিয়ে ও জুতা ছিঁড়ে গেল। অত সব না ভেবে জুতা হাতে 3টা মেয়ে দৌড় দিল। গাড়ির কাছে আসতেই নোমান দৌড়ে এসে রাহিকে জড়িয়ে ধরল। সব বাধা বিপত্তির পর ওদের বিয়ে শেষ হলো। নোমান ওদের ট্রিট হিসেবে আইসক্রিম খাওয়াবে বলল। সকলে মেনে নিয়ে আইসক্রিম পার্লারের দিকে গেল। সানায়া হাঁটতে পারছে না, পায়ে ইট পাথর ফুটে গিয়েছে। সিয়াম খেয়াল করে বলল। বান্ধবী, তোর কি হলো আবার? আরে তোর মাথা হয়েছে। সিয়াম ফাজলামি করে বলল। খোরা মঞ্জুরের খোদা বউ। সানায়া রেগে হাতে থাকা জুতো ছুঁড়ে মারল। জুবরানের আজকের দিনটা মোটেও ভালো যায়নি। সানায়াকে এক পলক দেখার জন্য মোটা ছটফট করছে। সানায়ার বাসার সামনেও গিয়েছিল ওকে দেখতে পাওয়ার আশায়, কিন্তু সন্ধে হয়ে গেলেও ওর দেখা মেলেনি। হতাশ হয়ে মন ভালো করার জন্য শপিংয়ে এসেছিল, কিন্তু কিছু কিনতে পারল না। নিজের ওপর বিরক্ত হয়ে শপিং মল থেকে বের হয়ে সানায়ার কণ্ঠ কানে এসে বাজল। তড়িৎ গতিতে পেছনে ফিরল। সানায়াকে বাসন্তী রঙা শাড়িতে দেখে চমকালো। ওকে বেশ সুন্দর লাগছে। ছোটাছুটি করার জন্য মুখে বিন্দু বিন্দু জলরাশি জমে আছে। ডান হাতে আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলছে। সানায়া তখন শায়লা হাসানকে বোঝাতে ব্যস্ত। ও মামনি গো, প্লিজ আজকে দিনটা থাকি না, প্লিজ প্লিজ, কাল অফিস করে বাসায় যাব প্লিজ। আমার লক্ষ্মী সোনা মামনি, জানো কি কি হয়েছে? আজ সবটা বাসায় গিয়ে বলতো। অনেক জোরাজোরির পর শায়লা হাসান রাজি হলেন। জোন বলল। বান্ধবী, ফুলসজ্জায় ফুল কিনবি না? অবশ্যই। এই ফুল কেনার দায়িত্ব আমার। বন্ধু, আমার একটা জুতা কিনে দে না, আমার জানেমান। তোর জানেমানের গুলি মারি, আমার একটু আগে জুতা ছুঁড়ে মারলি। তুই আমাকে না রাগালে এমন হতো না। জুবরান হেলমেট পরে থাকায় সানায়া চিনতে পারল না। ওকে যা, ফকিন্নিকে একটা জুতা গিফট করলাম, আমার জন্য দোয়া করে দে যেন আমি সুন্দরী বউ পাই। দোয়া করি তোর বউ যেন তোকে টাইট দিয়ে সোজা করে ফেলে। সিয়াম রাগী চোখে ধমক দিল। জোন সানায়া ওকে পাত্তা দিল না। সানায়া শাড়ির কুচি ধরে হাঁটা লাগিয়ে বলল। তোরা ফুল কিনে আন, আমি চলে যাচ্ছি। এই মেন্টাল দ্বারা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তুই মিলি সুমনদের সাথে গেলেই তো পারতি। আমি কি জানতাম তোরা দাঁড়িয়ে ঢং করবি? এমনিতেই পালাতে গিয়ে আমার পা শেষ জ্বালা করছে,
তাছাড়া আমাকে আর জুনকে যদি ওই লোকগুলো দেখে ফেলে তাহলে কোনো কথাই নেই, বন্ধুর জন্য সত্যি সত্যি জেলে যেতে হবে। জুবরানের এদের কোনো কথা বোধগম্য হচ্ছে না, কিন্তু এটা বেশ বুঝতে পারছে এরা কোনো একটা গন্ডগোল পাকিয়ে আসছে। কাল রাতে দেরিতে ক্লান্ত হয়ে ঘুমানোর কারণে সকলে এখনও ঘুমোচ্ছে। সানায়া ঘুম থেকে উঠে দেখল সকলে বেঘুরে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। মিলি, পলি আর সুমন খাটে শুয়ে আছে, সিয়াম সোফায়, সানায়া আর জুন ফ্লোরে। উঠে দাঁড়িয়ে বুঝতে পারল পায়ের অবস্থা খুব একটা ভালো না। ফ্রেশ হয়ে সকলের জন্য চা বানালো, তার মধ্যে সকলে উঠতে লাগলো। সকলে মিলে গল্প করতে করতে চা শেষ করলো। সিয়াম নবদম্পতির রুমে কান পেতেও কিছু শুনতে না পেয়ে বলল, এদের কি এখনো বাসর শেষ হয়নি নাকি? ওর কথা শেষ করতে পারল না, তার আগে সুমন বলল, বেপাস কথা বলিস না রাহি, বেচারি লজ্জায় পড়বে। বারে, ওরা আবার আমাদের জানিয়ে বাসর করতে পারবে আর আমরা বললেই দোষ? একটু একটু লজ্জা না দিলে জমে নাকি? নোমান রুম থেকে বের হয়ে আসলো, সকলকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে বলল, কিছু হয়েছে? সেটা তো তুই ভালো জানিস। ফাজলামি করিস না, সিরিয়াস হয়ে আমার কথা শোন। হুট করে বিয়ে করছি, আমার বাসার কেউ তো জানে না। বাবা জানলে আমাকে পিটিয়ে ছাল তুলবে। আমি কি করব বুঝতে পারছি না। সকালে নাস্তা করে আমরা বাসায় যাব, তোরাও সাথে যাচ্ছিস? সবাই বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ইম্পসিবল। তোর বাপকে ভয় লাগে যে রাগী? দেখ, আমি না শুনতে চাই না, তোরা থাকলে আমি একটু সাহস পাবো। সানায়া একটু ভেবে বলল, আমার অফিস আছে, নতুন বস। প্লিজ বান্ধবী, একটু ম্যানেজ করে নে। আচ্ছা দেখছি। সকালে নাস্তা শেষ করতে করতে সকলে প্ল্যান করে নিল কিভাবে ওদের গিয়ে কি বলবে। বেফাস কথা বললে তো সমস্যা। এদিকে সানায়া টেনশন হচ্ছিল জুবরানকে কথাটা কিভাবে বলবে। যদি রেগে মেগে উল্টোপাল্টা বলে তখন সানায়ারই কষ্ট হবে। সানায়া বেশি না ভেবে ফোন দিল জুবরানের ফোনে। দুইবারের বার ফোন ধরল, কেননা জুবরান অবাক হয়েছিল সানায়া হঠাৎ ফোন দিচ্ছে কেন। আসসালামু আলাইকুম স্যার। জুবরান গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফোন দিয়ে কি ডিস্টার্ব করলাম? সানায়ার প্রশ্নের উত্তর না দিয়ে জুবরান বলল, কোনো দরকারে কি ফোন দিয়েছেন? জি স্যার, আসলে আমি আজ অফিসে আসতে পারবো না, আজ দিনটা আমাকে ছুটি দিবেন প্লিজ। আপনি কদিন হলো যেন অফিসে জয়েন করেছেন? জি 4 মাস। আগে কয়বার ছুটি নিয়েছেন? একবারও না, আজ আমার কিছু প্রবলেমের জন্য ছুটি চাইছি। ওকে, কাল থেকে যেন মিস না হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। ফোন কেটে সানায়া হাঁপ ছেড়ে বলল, যাক, ছুটি পাইলাম। নোমান বেবি, তুমি যেন বাবার বয়ে প্যান্টে 1 নাম্বার 2 নাম্বার করে দিও না। নোমানের মুখ চুপসে গেল। জুন বলল, আচ্ছা থাক, বেচারাকে আর পচাস না। চল বেরিয়ে পড়ি, আমি আবার বাসায় যাব, শরীরটা ভালো লাগছে না। সানায়া, মিলি, সুমন, জোন, সিয়াম, নোমান আর রাহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নোমানের বাবার সামনে। তিনি কঠিন চোখে সবাইকে পর্যবেক্ষণ করছে। গম্ভীর কণ্ঠে বলল, কি সকলে একসাথে কোন মতলবে? নোমান আমতা আমতা করে বলল, বাবা, আমি আসলে কি বলতে চাও সোজা সাপটা বলো। নোমান জোরে শ্বাস নিয়ে বলল, বাবা, আমি বিয়ে করে ফেলেছি। নোমানের বাবা মা হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। এমন কিছু শুনবে আশা করেনি। নোমানের বাবা কটাক্ষ করে বলল, বাহ, বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে শুনি? নিজে তো কিছু করতে পারো না, আবার একজন বিয়ে করে নিয়ে এসেছো। বিয়ে মানে বোঝো তুমি? আর তোমরা তোমাদের বন্ধুকে কিভাবে সাপোর্ট করলে? মেয়ের বাবা মা জানে ও বেকার, তা নাকি তুলে এনে বিয়ে করেছো? আঙ্কেল, ছোট মুখে বড় কথা বলছি, ক্ষমা করবেন। ওরা দুজনকে ভালোবাসে, চাকরির জন্য তো গোটা জীবন পড়ে আছে। আল্লাহ দিলে ইনশাল্লাহ ও চাকরিও পেয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন তো, ও যদি একবার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে, ও কি ফিরে পাবে না। সে তো তখন অন্য কারো, তখন চাকরি নিয়ে আপনাদের চাপে বিয়ে করবে। কিন্তু সে সংসারে সুখ বা ভালোবাসা নামক কি কিছু থাকবে? কিছু ভুল বললে ক্ষমা প্রার্থী। তোমাদের আবেগের বয়স। আঙ্কেল, আমরা আবেগের বয়স পেরিয়ে এসেছি। লাইফে অনেক ভুল করেছি, কিন্তু ভালোবাসার মানুষটার হাতে ধরেছি মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য নয়।
নোমানের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, মেয়ের বাবা মা জানে? না আঙ্কেল, পরিস্থিতিটা এমনই ছিল যে ওদের এভাবে বিয়ে করতে হয়েছে। রাহির সামনে গিয়ে বলল, নাম কি? জি, রাহি সুলতানা। নোমানের মা, ওকে রুমে নিয়ে যাও। সকলের মুখে হাসি ফুটে উঠল। রাহিকে নিয়ে যেতে নোমানের বাবা বলল, যত তাড়াতাড়ি পারো চাকরি খোঁজো, না হলে ব্যবসা শুরু করো। এতক্ষণে মেয়ের বাবা মা নিশ্চয় পুলিশে কমপ্লেন করেছে। নোমানের বাবার ভয়ের কারণ বুঝতে পেরে সকলে মুখ টিপে হাসল। নোমান বলল, বাবা, ও অ্যাডাল্ট, ও নিজের ইচ্ছাতে চলে আসছে। তোমরা বসো, মিষ্টি খেয়ে যেও। বাসায় এসে সব ঘটনা শায়লা হাসান আর মিরাজ হাসানের সাথে গল্প করছে। ওনারা অবাক হয়ে শুনছে, পুরাই সিনেমাটিক ব্যাপার। পাপড়িও যোগ দিল ওদের সাথে। সব শুনেও বলল, তোদের মতো পাগলদের দ্বারাই এসব সম্ভব। বিকালে শায়লা হাসানের সাথে রায়হানের মা রহিমা বেগম গল্প করতে আসলেন। সানায়া পাশেই বসে ফোন টিপছিল। কথায় কথায় উনি পাপড়ির বিয়ের কথা বললেন। ওনার ভাইয়ের ছেলে নাকি ইঞ্জিনিয়ার, ছেলের বেশ বয়সও হয়েছে, ওনার জন্য মেয়ে খুঁজছে। তাই পাপড়িকে ওনার পছন্দ, বয়সের দিক দিয়েও পারফেক্ট। মেয়ের বিয়ের কথা শুনে শায়লা হাসানের মুখে আধার নেমে আসলো। সানায়া বুঝতে পেরে বলল, আন্টি, লাইফটা তো পাপড়ি আপুর, তাই আপুর কাছ থেকে তার মতামত নিয়ে এই ব্যাপারে এগোনো উচিত। সে না হয় বুঝলাম, আর পাপড়ি, ও তো বয়স হয়েছে, বিয়ে তো করাই উচিত। দেখ ওর মতামত নিয়েও কি বলে। তাছাড়া বড় বোনের পর তুমি ছোট, তোমারও তো বিয়ে দিতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে রাইহানের সাথে তোমার। মানুষের সব অতীত সুখানুভব হয় না, তাদের সফলতার পিছনে মস্ত বড় অতীত থাকে। সে জেদের জোরে তারা সফলতা অর্জন করে। অতীতের সাথে থাকে একটা শক্ত খুঁটি বা বটবৃক্ষ। তাদের উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্যই বোধ হয় সে আসে। সানায়া আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তার পেছনে মিরাজ হাসান আর শায়লা হাসানের অবদানের শেষ নেই। তারা না থাকলে হয়তো আজ এখানে আসতে পারতো না, অথবা ওর অস্তিত্বটাই থাকতো না। তাদের খেয়ে, তাদের পরে, তাদেরই পেছনে ছুরি মারবে, এতটা অকৃতজ্ঞ সানায়া না। তাদের হয়তো ও শোধ করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও তো ওদের সুখ দিতে পারবে। ও ভেবে ফেলেছে, আর কতদিনই বা এই সংসারে বোঝা হয়ে থাকবে। এবার এদের বোঝা হালকা করার সময় এসছে। ও অনেক জায়গায় চাকরির আবেদন করেছে। ও যত সম্ভব ঢাকা থেকে অনেকটা দূরে চলে যেতে চায়। সানায়ার কাজে মনোযোগ নেই, এসব ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছে। তখনই জুবরানের কেবিনে ডাক পড়ল। জি স্যার, ডেকেছিলেন? শুনুন, আজ একটা মিটিং আছে, লাঞ্চটা আমরা ওখানেই করব। জি স্যার, কে কে যাবে? আমি, আপনি, রাহাত। ওকে স্যার। শুনুন, আগামী আধ ঘন্টার মধ্যে অফিসের কাজ শেষ করুন। ঠিক 12:30টার দিকে আমরা বের হব। ওকে স্যার। সানায়া রাহাতের ডেস্কে গিয়ে বলল, রাহাত ভাই, স্যার 12:30টার সময় একটা মিটিং আছে, সেখানে যাবে। তো আপনাকে আমাকে নিয়ে যাবে, যা কাজ আছে দ্রুত শেষ করতে বলেছে। ওকে। সানায়া চলে যেতে নিয়েও থেমে গেল। হঠাৎ মনে হলো রাহাতের কিছু হয়েছে। এত শান্ত ভালো মানুষ তো সে নয়। দরকারের বাইরে একটা কথাও বলল না। সে তো অযথা কথা বলার ওস্তাদ। আপনার কিছু হয়েছে রাহাত ভাই? রাহাত একটু চমকে তাকিয়ে বলল, কই কিছু হয়নি তো, তোমার এমন কেন মনে হলো? অশান্ত মানুষ হঠাৎ শান্ত হয়ে গেলে যে কারোরই চোখে পড়বে। শুধু তুমি খেয়াল করেছো, আর তো কেউ খেয়াল করে না। কেউ জিজ্ঞাসা করলো না কিছু হয়েছে কিনা? হয়তো। তোমাকে কারণটা বলা যায়, পরে বলবো। কাজ শেষ করে নেই তারপর। সানায়া হেসে ডেস্কে সে বসে নিজের কাজগুলো শেষ করতে লাগলো। পাপড়ি কাজ করতে গিয়েও কাজে মন দিতে পারছে না। ঘুরে ফিরে কাল বিকেলে রায়হানের মায়ের কথাগুলো ঘুরছে। কাল যখন রায়হানের মা কথাগুলো কানে আসলো, তখনই থমকে দরজার সামনে দাঁড়িয়েছিল। শায়লা হাসান আর সানায়াও তখন আমতা আমতা করে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। সানায়ার অতীত সম্পর্কে যে ওরা অবগত। পাপড়ি নিজেকে সামলিয়ে হাসি মুখে বলল, কি করছো সকালে? এই তো পাপড়ি চলে এসেছে। কেমন আছো মা? জি ভালো, আপনি? আমিও। তা বিয়ে শাদী নিয়ে কি ভাবছো? পছন্দের কেউ আছে নাকি? জি না আন্টি, এখন এসব নিয়ে ভাবি নাই। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করছি। নিজেকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে। ও তা ভালো, বিয়ে শাদী নিয়েও ভাবো।
বয়স তো হচ্ছে, এখন না ভাবলে কখন ভাববে? তাছাড়া তোমার ছোট বোনও আছে। জি ভাববো। কিছু খেয়েছেন আন্টি? হ্যাঁ মা, তোমরা থাকো, আমি যাই। ভাবি আসি, সন্ধ্যায় ছেলেটা বাসায় ফিরে। রায়হানের মা যেতেই শায়লা হাসান বলল, ছেলে কিন্তু ভালোই, একবার ভেবে দেখ। আম্মু, তোমার কি মাথা খারাপ? আমার অতীত জানলে যে কেউ রিজেক্ট করবে, বিয়ে করতে চাইবে না। তাছাড়া আমি আর কখনো বিয়ে নিয়ে ভাবতেও চাই না। আমি আমার মতো থাকতে চাই। কিন্তু দেখ মা, আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না। তুই একটা সময় শূন্যতা অনুভব করবি। আম্মু, বাসায় এসেছি শান্তির জন্য, প্লিজ মাথাটা গরম করিও না। শায়লা হাসান আর কিছুই বলল না। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সানায়া মজা করে বলল, তুমি যদি বলো তাহলে বাবাইকে আরেকটা বিয়ে দিই, কি বলো? শায়লা হাসান রাগের চোখে তাকিয়ে বলল, মারবো টেনে এক চড়। আমার সংসারে আগুন লাগানোর জন্য আমার বরের ভাগ আমি কাউকে দেব না। আমি জানি তো তুমি খুব হিংসুটে। তবে রে। সানায়া দৌড়ে রুমে গিয়ে দরজা দিল। শায়লা হাসান চেঁচিয়ে বলল, তুই আর শুধু রুম থেকে বের হ। পাপড়ি রুমে গিয়ে যেন বুকটা ধুকপুক করছিল। মন চাইছিল চিৎকার দিয়ে কান্না করতে। রায়হানের জন্য ওর মনে কিছু কাজ করে। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেয়, বারবার তার পেছনে পড়ে থাকে, তার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়, তখন সে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার মনে ভালো লাগা কাজ করে। তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। পাপড়ি যখন রায়হান আর সানায়ার বিয়ের কথা হচ্ছিল, তখন মনের কোণে কষ্ট অনুভব করছিল। পাপির কলিকের কথায় ভাবনার সুতো ছিঁড়ল। তুমি কি আপসেট? না। চলো, একটা নিউজ এসেছে, নিউজ কভার করতে যেতে হবে। প্রেজেন্টেশন ভালো করে করে একটা বড় ডিল হাতে পেল। দুপুরে লাঞ্চ করে রাহাত বলল, স্যার, আমাদের কি অফিসে যেতে হবে আবার? না, আজকের জন্য আপনাদের ছুটি। ওকে, থ্যাংক ইউ স্যার। সানায়া, তোমাকে কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। চলো, আমাদের যেহেতু ছুটি, পাশের পার্কে গিয়ে বসি। জুবরান প্রকুচকে ওদের কথা শুনছিল। সানায়া একবার আর চোখে জুবরানকে দেখে বলল, চলুন। জুবরানের ইচ্ছে করছে সানায়াকে দুটো চড় মেরে ধরে বেঁধে তার সামনে বসিয়ে রেখে মন ভরে দেখতে, আর বলতে ইচ্ছে করলো, এই মেয়ে, তোর এত ছেলেদের সাথে কি? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর বলতে পারল না। ওরা জুবরানের থেকে বিদায় নিয়ে চলে গেল। সানায়া, ভালোবাসার অনুভূতি কেমন? কিছুটা অন্যরকম, তবে ভালোবাসা সুন্দর, স্নিগ্ধ। আর ভালোবাসলে ভালোবাসার মানুষটার সব কিছু ভালো লাগে, তার হাসি, কথা বলা, কান্না। আমি বোধহয় কাউকে ভালোবেসে ফেলেছি। সানায়া অবাক চোখে রাহাতের দিকে তাকালো। রাহাতটা দেখে, কিন্তু কি যেন আমি তাকে হার্ট করে ফেলেছি। আমি তার কাছে ফিরতে পারছি না। ভালোবাসলে তাকে কষ্ট নিতে নেই, যত্ন করে আগলে রাখতে হয়। তার সাথে আমার কথা হয়েছে 1 মাস, জানো, কিন্তু যেই প্রপোজ করলাম অমনি কথা বলা অফ করে দিল। সানায়া ভেবে বলল, তাহলে তো আপনি হার্ট করেননি। করেছি। কিভাবে? ভালোবাসার কথা বলে ও তো আমাকে শুধু ফ্রেন্ড ভাবতো। ও যদি জানে ওর সাথে আমি টাইম পাস করার চেষ্টা করেছি, ও তো হার্ট হবেই। সানায়া হেসে বলল, চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই সফল হবেন। তা ভাবির ছবিটা কি দেখাবেন? রাহাত মুচকি হেসে ফোনের ওয়ালপেপার ছবি দেখালো। সানায়ার হাসি উড়ে গেল। রাত 3টার দিকে রুমের বাইরে মানুষজনের কথার আওয়াজ পেয়ে সানায়ার ঘুম ভেঙে গেল। সবকিছু বুঝতে সময় নিয়ে হুড়মুড় করে রুমের বাইরে আসলো। এসে মিরাজ হাসানের বিদেশে থাকা ছেলে হাবিব হাসানকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার সাথে তার পুত্রও আছে। সানায়াকে দেখে থমথমে মুখে বলল, ওহ আচ্ছা, তাহলে এই মেয়েকে সম্পত্তির ভাগ দিচ্ছ? সানায়া হাবিবের মুখশ্রী দেখে বুঝলো সানায়া ওর মোটেও ভালো লাগেনি। মিরাজ বলল, আমার সম্পত্তি যাকে খুশি তাকে দিব, তাতে তোমার কি? বাবা, এইসব মেয়েদের ফাঁদে পা দেবে না। এরা হচ্ছে সব কিছু নিয়ে ভেগে যায়। সেটা তোমাকে বুঝতে হবে না। আমি বুঝবো না তো কে বুঝবে? আপনি আমার ভাগ ওকে দিয়েছেন, আমাকে তো বুঝতেই হবে। আর এই মেয়ে, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাকে পুলিশে দেব। সানায়ার মন খারাপ বাড়তে লাগলো। ও তো চলে যেতই, থাকতো না, তাই বলে মিথ্যে অপবাদ দিবে? মিরাজ হাসান হুঙ্কার দিয়ে বলল, ভদ্রভাবে কথা বলো, রাতের বেলা চেঁচামেচি কিসের? ও এখানে থাকবে নাকি চলে যাবে তুমি বলার কে?
আমি তোমার ছেলে বাবা, আমার অধিকার আছে। রাখো তোমার অধিকার, বাবা মার খোঁজ খবর রাখো। কিছু মরে গেছে নাকি বেঁচে আছে? এখন সম্পত্তির ভাগ নিতে এসেছো? শায়লা হাসান নরম মনের মানুষ, তিনি বলল, থাক বাদ দাও, ওরা এত দূর থেকে এসেছে, যা তোরা রুমে যা, কিছু খাবি দেবো? না, আমরা খেয়ে এসেছি। বাকি রাতটুকু সানায়ার আর ঘুম হলো না, দুশ্চিন্তায় কাটলো। বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, আম্মু, তুমি বিহীন দুনিয়াটা এত কঠিন কেন? সকালে শুধু চা খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। রাতে না ঘুমোনোই আর কান্নার জন্য চোখ ফুলে গেছে। মাইগ্রেনের ব্যথায় চোখে চশমা দিল। সচরাচর ও চশমা খুব একটা ব্যবহার করে না। যখন অতিরিক্ত সহ্যের সীমা পেরিয়ে যায় তখনই ও চশমার কথা মনে পড়ে। শায়লা হাসান সানার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেলেন, কোনো প্রশ্ন করল না। সানা অফিসে এসে 2টা ফাইল রেডি করতে বলেছিল জুবরান, 2টা ভুল করেছে। তার দরুন ঝাড়ি খেয়ে আবার ফাইল রেডি করে। অন্যমনস্ক হয়ে কেবিনে নক করে ঢুকতে ভুলে গিয়েছিল। দেখলো জুবরান একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। দরজা খোলার শব্দে ওরা দুজন দুজনকে ছেড়ে দূরত্ব রেখে দাঁড়ালো। মেয়েটা রেগে বলল, এই মেয়ে, তোমার মধ্যে কোনো ম্যানার্স নেই? বসের রুমে নক করে ঢুকতে হয় জানো না? কি সব স্টাফ রেখেছিস জুবরান? মিনা তুই? সানায়ের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, কান্না পাচ্ছে। জুবরানকে অন্য মেয়ের সাথেও কিছুতেই সহ্য করতে পারবে না। জুবরানের কথা শেষ না করতে দিয়ে সানায়া কাপা কণ্ঠে বলল, সরি স্যার, সরি ম্যাম, স্যার ফাইলগুলো রেখে গেলাম, চেক করে বলবেন। কথাটা বলে আর একদণ্ড দাঁড়ালো না সানায়া, হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। ডেস্কে বসে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। না পেরে ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে হু হু করে কেঁদে দিল। এটা কি করলি মিনা? ওর সাথে এভাবে কেন কথা বললি? কিভাবে কথা বললাম? ওকে জাস্ট ওর ভুলটা ধরিয়ে দিলাম। সেটা তো ভালোভাবেই বলতে পারতিস। তুই ওই মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? জুবরান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। জোরে জোরে বার কয়েক শ্বাস নিয়ে বলল, ওটা আমার সানায়া। মিনা বিস্ফারিত চোখে তাকিয়ে বলল, হোয়াট? সানায়া এখানে মানে তোর অফিসে? কিন্তু কিভাবে? আমি কিচ্ছু জানি না, ও নিশ্চয়ই ভুল বুঝেছে। মিনা চোখ ছোট ছোট করে বলল, ওকে তোর লাইফে ফিরে পেতে চাস? জুবরান উত্তর দিল না, চুপচাপ বসে রইল। দেখ, মেয়েটা তখন বাচ্চা ছিল, না বুঝে না শুনে মজা করতে গিয়ে হয়তো তোর সাথে এমনটা করে ফেলেছে। জুবরান শক্ত কণ্ঠে বলল, নিজের স্বামীকে অন্য কোনো বাচ্চার বাপ বানিয়ে দিল। তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? ব্যাপারটা তখন কমপ্লিকেটেড ছিল, সবাই আমাকে ভুল বুঝেছিল। দেখ, আমরা কিন্তু সবসময় যেটা শুনি বা দেখি তার পিছনেও কিন্তু একটা গল্প থাকে। মানে এখন তোর সানায়াকে ডাক। জুবরান ভ্রুকুচকে বলল, কেন? তোকে কেন বলবো, তোর সানায়াকেই বলতে দে। জুবরান সানায়ার ডেস্কের টেলিফোনে ফোন দিল। বাঁচতে বাঁচতে কেটে গেল। একজন স্টাফকে ডেকে বলল সানায়াকে ডেকে দিতে। সানায়া তখন শোরুমে কালকের অর্ডারগুলো চেক করছে। মনের সব রাগ কষ্ট ঝেড়ে কাজে মন দেওয়ার অযথা চেষ্টা মাত্র। স্টাফ এসে বলল, স্যার উনি শোরুমে গেছেন। আসলে আমার কাছে পাঠিয়ে দেবেন। জি স্যার। মিনার মন খারাপ করে বলল, ইস, ফার্স্টে দেখায় মেয়েটার সাথে মিসবিহেভ করে ফেললাম। বাসায় গিয়েছিলি? না। কেন, কবে যাবি? ইচ্ছে নেই যাবার। কিন্তু সানায়া এখানে কিভাবে আসলো? জানি না। শুনিসনি? শুনলেও বলবে না। ওকে আমি চিনি। কোথায় থাকে ও? কারোর বাসায়। হোয়াট? কার বাসায়? জানি না। জানিস না মানে কি? তুই ওর খবর রাখিস না এতদিন, আর এখানে এসে অভিমানে পড়ে আছিস? মেয়েটা সেফ আছে কিনা খোঁজও রাখিস না? বোধহয় ভালো আছে। জুবরানের এমন গা ছাড়া জবাবে মিনার রাগে গা জ্বলে যাচ্ছে। রেগে মেগে বলল, এমন ভাবে উত্তর দিচ্ছিস কেন? মনে হচ্ছে সানায়া যা কিছু হলে তোর কোনো কিছু আসবে না। দেখ জুবরান, আই থিঙ্ক তোর সবটা ঠিক করা উচিত। আমাকে কেন সব করতে হবে? থাক তুই, তোকে বোঝানোই বেকার। রাতে ডিনারে আমার বাসায় আসিস। মিনা চলে যাবার পরপরই সানায়া নক করে কেবিনে এসে জুবরানের দিকে না তাকিয়েই বলল, স্যার ডেকেছিলেন? সানায়া জুবরানের দিকে না তাকিয়ে বুঝতে পারছে জুবরান ওর দিকে তাকিয়ে আছে। বসো, কথা আছে। সানায়া চমকালো। তুমি তুমি শব্দে কথা বললো কেন হঠাৎ? কি শুনলো?
নাকি মনের ভুল? সানায়া সে কথা অগ্রাহ্য করতে পারল না, চেয়ার টেনে বসলো। আপনার কাজে ইদানিং এত ভুল হচ্ছে কেন সানায়া? আবার আপনি? তাহলে কি আগে ভুল শুনলো? হয়তো। স্যার, ঠিকভাবে করার চেষ্টা করব। জুবরান কিছু জিজ্ঞাসা করতে চেয়েও পারল না, চুপ করে তাকিয়ে রইল সানায়ার মুখের দিকে। মিনিট খানেক পর বলল, আপনি কি অসুস্থ? ঠিক আছি। আরও সময় গেল। সানায়া বলল, আর কিছু বলবেন স্যার? না হলে আসি, কাজ ছিল। যান। সানায়া ও বাড়িতে আর ফিরবে না। ফোন করেও জানিয়ে দিয়েছে এত অপমানের পর আত্মসম্মান খুইয়ে ওখানে থাকার কোনো মানে হয় না। শায়লা হাসান আর মিরাজ হাসান অনেক বুঝিয়েও কাজ হয়নি। সানায়া আজ জুনের ফ্ল্যাটে এসছে, ওর বাবা মা বাড়িতে নেই। জুনের বাবার বন্ধু অসুস্থ, দেখতে গেছে। ওর উপরের ফ্ল্যাটেই সিয়াম থাকে। অবশ্য তার কান অবধি এখনও সানায়ার আসার খবর যায়নি। জানলে এতক্ষণে নাচতে নাচতে আড্ডা মারতে চলে আসতো। সানায়া আসা অবধি একটা কিছু মুখে দেয়নি, চুপচাপ মন খারাপ করে বসে আছে জুনের বারান্দায়। জুনের কাছে সানায়াকে স্বাভাবিক লাগছে না, তাই তাড়াতাড়ি সিয়ামকে SMS করে জানালো সবটা। সিয়াম ও বান্ধবীর অবস্থার কথা শুনে ছুটে এলো। জুন আর সিয়াম কিছুক্ষণ ফিসফিস করে কথা বলে নিল। মিনা বাড়িতে ডিনারের আয়োজন করেছে ও দেশে ফেরা উপলক্ষে। সেখানে ও চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা আছে। খাওয়া দাওয়া শেষ করে তখন যে যার মতো গল্প করছে। জুবরানের গল্পে কোনো মন নেই। কোল্ড ড্রিঙ্কসে একটু একটু করে চুমুক দিচ্ছে আর গভীর চিন্তায় ডুবে আছে। তানিয়া দুবার শুনেছে কি হয়েছে, জুবরান উত্তর দেয়নি। অতঃপর এক প্রকার জোর করে জুবরানকে সাথে করে বাড়ি নিয়ে গেল তানিয়া। ফ্রেশ হয়ে এসে জুবরানকে জোরাজোরি করে জানতে চাইল কি হয়েছে। সাথে তানিয়ার স্বামী জাকিও যোগ দিয়েছে। আমার কিছু হয়নি, অযথা টেনশন করিস না। মিনা কিন্তু আমাকে বলেছে তুই শায়নার জন্য আপসেট। মোটেও না, ওকে নিয়ে ভাববার সময় নেই আমার। ও মা, তাই নাকি? তুই কিন্তু বেশি বেশি করছিস। তোর উচিত সবটা ঠিকঠাক করে ছুটিয়ে সংসার করা, বাচ্চা কাচ্চা মানুষ করা। তা না করে ইগো নিয়ে বসে আছিস। সবটা কেন আমাকে ঠিক করতে হবে? তানিয়া কথার প্যাঁচ ধরতে পেরে বলল, তার মানে তুই চাস সব ঠিক হয়ে যাক? জুবরান উত্তর দিল না। তানিয়া বলল, তোর ফোনটা দে তো। জুবরান ভ্রুকুচকে বলল, কেন? আমার ফোনে ব্যালেন্স নেই তাই। কার কাছে ফোন দিবি? শায়নার কাছে। কি হলো, ফোন দে। জুবরান চুপ থেকে বলল, না। তানিয়া বিরক্ত হয়ে বলল, জাকি তোমার ফোনটা দাও তো। প্রথমবার ফোন বাজতে বাজতে কেটে গেল। সানায়া ফোন ধরল না। জাকি বলল, ঘুমিয়ে গেলে নাকি? আরেকবার দিয়ে দেখি, আননোন নাম্বার বলে ফোন নাও ধরতে পারে। এবার বেশ সময় নিয়ে সানায়া ফোন ধরে ভাঙা গলায় হ্যালো বলল। ওপাশ থেকে চুপ করে রইল। তানিয়া কি বলে সবটা শুরু করবে খুঁজে পেল না। সানায়া আবারও বলল, কে? তানিয়া কিছু বলতে নিবে তার আগে ওপাশ থেকে সানায়া কাউকে বলছে। কি করছিস? পুরুষ কণ্ঠে বলল। চুপ থাক, যখন উত্তর চাইবো দিবি। জুবরান ভ্রুকুচকে ফোনের দিকে তাকিয়ে আছে। মনে প্রশ্ন উকি দিল, এত রাতে ছেলের সাথে কি করছে। সিয়াম সানায়াকে জুনের রুমে সোফায় বসিয়ে বলল, এবার বল কি হয়েছে তোর? আমার আবার কি হবে? সেটা তো তুই ভালো জানিস। আমার কিছু হয়নি। তা তো আমরা দেখতেই পাচ্ছি, কেঁদে কেটে চোখ মুখ ফোলা, কিছু হয়নি তো? সানায়া চুপ রইল। সিয়াম বলল, দেখ তুই বলেই দেখ, আমরা সলভ করে ফেলবো। সানায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোদের কিচ্ছু করতে হবে না, আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত? আমি ঢাকা থেকে চলে যাচ্ছি। ওরা অবাক হয়ে তাকিয়ে চিৎকার দিয়ে উঠে বলল, চলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? কেন যাচ্ছিস? দেখ, তোকে কোথাও যেতে দিব না। এসব কথা তুই মুখ তো দূরে থাক, মনেও আনবি না। ওদেরকে ব্যস্ত হতে দেখে সানায়া মলিন হেসে বলল, আমার লাইফটা কমপ্লিকেটেড, নিজেকে বড্ড টক্সিন লাগে। মাঝে মাঝে মনে হয় আমাকে মরে যাব। জানিস, আজ 2 দিন হলো আপু আমার সাথে কথা বলে না। সেদিন বিকেলবেলা রায়হান ভাইয়ের জন্য পাত্রী হিসেবে আমার জন্য প্রস্তাব দিল। সেটার পর থেকে ঠিক করে কথা বলে না। বলতো আমার কি দোষ? দোষ না করেও আমি দোষী। কাল রাতে আমি ঘুমাতে পারিনি, আমার নিজেকে বোঝা মনে হচ্ছিল ভাইয়ার কথাগুলো শুনে। আমি তো ভেবেই নিয়েছিলাম চলে যাব, কিন্তু কি হলো, এভাবে আমাকে ও বাড়ি থেকে চলে আসতে হলো। কথাগুলো বলতে বলতে সানায়া কেঁদে ফেলল। তারপর পাগলাটে কণ্ঠে বলল, আচ্ছা আমি খুব খারাপ তাই না? আমাকে সেই জন্য কেউ ভালোবাসে না।
সকলে ছেড়ে চলে যায়। ফুপি ঠিক বলেছিল, আমি অলক্ষী, অপয়া। দোস্ত, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না, খুব কান্না পাচ্ছে। আমার মরলে সব বোধহয় ঠিক হয়ে যাবে। জুন ভেজা চোখে সানায়াকে শান্ত করতে বলল, কী সব বলছিস তুই? আমার লক্ষ্মী বোন কাঁদে না, আর মরার কথা একদম বলবি না। তোকে কে কি বলেছে বল, শুধু দেখ আমি কি করি। আমার বান্ধবীকে কথা শোনানো বের করছি। সানায়া শান্ত হতেই সিয়াম বলল, দোস্ত তোর মাথা ব্যথা করছে, ওষুধ এনে দিব? দরকার নেই, রাত হয়েছে, বাসায় যা। সে তো যাব। জুন, তুই ওকে খাইয়ে দে, আমি ওষুধ নিয়ে আসছি, না হলে ও আজ রাতেও ঘুমাবে না। দেখ, শুধু শুধু কষ্ট। তোর কাছে শুনতে চাইনি কিছু। জুন জোর করে সানায়াকে খাইয়ে দিল। জুবরান ফোনের ওপাশ থেকে সব শুনে শক্ত হয়ে বসে রইল। ফোন কেটে তানিয়া জাকিও স্তব্ধ হয়ে বসে আছে। তানিয়া রেগে বলল, মেয়েটা কতটা কষ্টে আছে তুই বুঝতে পারছিস? মেয়েটার স্বামীর গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই, আর সে কোনো অধিকার নিয়ে আসছে না, নিজের জন্য লড়াই করে যাচ্ছে। আর তুই, মেয়েটা মরে যাচ্ছে জুবরান, তুই ইগো নিয়ে বসে থাক। জুবরান কিছু না বলে বেরিয়ে গেল। তানিয়া আটকালো না। যাক, যা খুশি করুক। সকাল তখন 10টা বাজে। সানায়া আড়মোড়া ভেঙে উঠে বসে জুবরানকে সোফায় বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে আবিষ্কার করে চমকে গেল। মনে মনে ভাবলো নিশ্চয় ও ভুলভাল দেখছে। চোখ কচলে আবারও তাকালো, না, জুবরান সরছে না। ভয়ের তো কণ্ঠে বলল, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? কিভাবে আসলেন? মেন দরজা দিয়ে। কেন এসেছেন? জুবরান উত্তর দিল না। উঠে সানায়ার বেডের পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত দিয়ে বলল, এখন কেমন আছো? সানায়া জুবরানের হাত সরিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলল, এখানে কেন এসেছেন? তোমাকে নিতে। অবশ্য তোমাকে কাল রাতে নিয়ে যেতে পারতাম, তোমার ফ্রেন্ড নিয়ে যেতে দিল না। চলে যান, চলে যান। আপনাদের কাউকে আর আমার জীবনে চায় না। চলে যান বলছি। সানায়ার চিৎকার শুনে জুন ছুটে এলো। জুন, এই লোকটাকে চলে যেতে বল। আমি যেতে চাই না এই লোকটার সাথে। তুমি না যেতে চাইলেও তোমাকে যেতে হবে। না, আমি যাব না আপনার সাথে। আমি তোমার হাজবেন্ড, আমাকে বুঝতে দাও। এতদিন আপনার হাজবেন্ডগিরি কোথায় ছিল? এখন কেন এসেছেন? এতদিন তো একবারও আমার খোঁজ নিয়েছিলেন, বেঁচে আছি কি মরে গেছি। তোমার রাগ করাটা স্বাভাবিক সানায়া, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমার পরিস্থিতিটা তোমরা কি ভেবে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। আমি ওকে মিথ্যা বলতে বলেছিলাম। এবার খুশি তো? এবার আপনি চলে যান। আমি আপনাদের কাউকে চাই না। জুন, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। না, ও কোথাও যাবে না। জুন চলে গেল। জুবরান দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। তা দেখে সানায়া ভয় পেয়ে বলল, দরজা লাগাচ্ছেন কেন? চলে যেতে বললাম আপনাকে। জুবরান সানায়ার পাশে বসে সানায়ার হাত মুঠোর মধ্যে নিল। ও ছাড়াতে চাইলেও জুবরান আরো শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, দেখো, আমি জানতাম না তুমি বাসা থেকে চলে এসেছো, কেউ আমাকে বলেনি। আর আমি জানতাম তুমি সকলের সাথে ভালো আছো। তুমি কেন চলে এসেছো বাসা থেকে সবটা জানতে চাই, বলো আমাকে। আমি এসে গেছি, আমি সবটা ঠিক করে দেব। আমি চাই না সবকিছু ঠিক হোক। পাগলামি করো না। আমি এখন এখানে ভালো আছি। আমি একটু শান্তি চাই প্লিজ। আপনি আমার জীবনে আর কোনো ঝামেলা সৃষ্টি করবেন না। ওকে ফাইন, কিছু ঠিক করতে হবে না, কিন্তু তুমি আমার সাথে আমার বাসায় যাচ্ছ? কখনো না। আমি চাই না আমার স্ত্রী অন্যের বাড়িতে থাকুক। আমি আপনার সাথে যাব না। তোমার সব কিছুতে তেরামো না করলে হয় না? আপনি তো বিয়েটা মানেন না, তাহলে এখন হঠাৎ এসে স্বামীগিরি দেখাচ্ছেন? আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? আমি কারো দয়ার পাত্রী হতে চাই না। জুবরান দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। বুঝলো সানায়াকে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই বলল, কাল থেকে যেন অফিসে দেখি, আর ঢাকা ছেড়ে যেন কোথাও না যাওয়া হয়। আমি ঢাকা ছেড়ে যাচ্ছি এ কথা আপনাকে কে বললো? জুবরান ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার সব কিছুই আমার জানা। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি যেন না দেখি, দেখলে তোমার না শুনবো না, তুলে নিয়ে যাব। কথাটা বলে চলে গেল। জুন এতক্ষণ দরজার ওপাশে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। জুবরানকে চলে যেতে দেখে বলল, ভাইয়া খেয়ে যান। আজ না, অন্য দিন। ওর খেয়াল রাখবেন। অবশ্যই। জুন রুমে এসে দেখলো সানায়া থম মেরে বসে আছে। তা দেখে জুন বলল, কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? উনি কখন এসেছিল? তুই ঘুমিয়ে পড়ার পর। উনি এখানে ঠিকানা জানলো কিভাবে? তা তো জানি না। তোরা বলেছিস?
আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কখনো তোর বরের ছবি দেখিয়েছিলি? আমরা জানবো কিভাবে? তাছাড়া আমি বিশ্বাস করলাম না উনি তোর হাজব্যান্ড। তখন উনি তোদের কাপড় পিক দেখালো। সানায়া বিড়বিড় করে বলল, এতদিন তো সব ঠিকই ছিল, হঠাৎ ওনার কি হলো? কি বলছিস? আর কিছু বলেছে উনি? তোকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যেতে চাইছিল, আমি নিয়ে যেতে দেইনি। আচ্ছা, আমি চলে যাব। কোথায় যাবি? জানি না। পাগল হয়ে গেছিস তুই? ফ্রেশ হয়ে খেতে আয়। আজ দিনটা সানায়া কেমন চুপচাপ থাকলো। জুন সিয়াম মুড ঠিক করার জন্য বেড়াতে যাবে বলল, তাতেও সানায়া রাজি হলো না। সারাক্ষণ কি যেন ভাবতে থাকলো। পরের দিন ঠিক টাইমে অফিসে আসলো। লিফটে তখন জুবরান সহ আরও কিছু লোক ছিল। সবার আড়ালে জুবরান সানায়ার কানে ফিসফিস করে বলল, মিসেস সানায়া, উফ সরি মিস সানায়া, হ্যাঁ আপনি তো সিঙ্গেল, তা বসের সাথে কি প্রেম করবেন? আপনার বসে প্রেম পাচ্ছে। সানায়া বড় বড় চোখ করে ফ্যাল করে তাকিয়ে রইল। জুবরান মুখ টিপে হাসলো। সানায়া ডেস্কে গিয়ে বসে কাজ করতে করতে কিছুক্ষণ পর রাহাত এসে বলল, কি ব্যাপার সানায়া, কেমন আছো? ভালোই, আপনি? চলছে। আচ্ছা, আজকাল তুমি বেশ ছুটি কাটাচ্ছ, কোনো প্রবলেম? কই না তো, এমনিতেই একটু মাথা ব্যথা ছিল। রাহাত কিছু বলতে যাবে তখন জুবরান এসে বলল, মিস্টার রাহাত, আপনার নামে আমার কাছে কমপ্লেন আছে, আপনি নাকি মেয়েদের উত্ত্যক্ত করেন। রাহাত ভয়ে ভয়ে বলল, স্যার এমনটা নয়। তাহলে কেমন? আসলে স্যার, আমি আগে একটু সবার সাথে মজা করতাম, সেটাকে সবাই খারাপভাবে নিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এমনটা হবে না। খেয়াল রাখবেন। সানায়া, কেবিনে আসুন। সানায়া কেবিনে গিয়ে বলল, জি স্যার, বলুন। জুবরান কেবিনের দরজা লক করে দিয়ে সানায়ার সামনে দাঁড়িয়ে বলল, রাতের সাথে এত কি কথা তোমার? সানায়া ভ্রুকুচকে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বেশি উড়ো না, বুঝছো? আপনার সমস্যা কোথায়? আমার স্ত্রী আমার দায়িত্ব, অবশ্যই আমাকে বুঝতে হবে। আমি কালই আপনাকে বলেছি আমাকে দয়া দেখাবেন না। এমন কেন মনে হচ্ছে আমি তোমাকে দোয়া দেখাচ্ছি? মনে না হওয়ার কোনো কারণ দেখছি না। তাছাড়া এতগুলো দিন পর স্বামীগিরি দেখাচ্ছেন, আলবাত সন্দেহ হবে। জুবরান হুট করে সানায়াকে জড়িয়ে ধরল। সানায়া বুঝতে পেরে হতভম্ব হয়ে গেল। ছাড়ার জন্য ছটফট করতেই জুবরান কাতর কণ্ঠে বলল, কষ্ট পাচ্ছি আমি, অপরাধ বোধে ভুগছি, বুঝতে পারছো না তুমি? সানায়া চুপ রইল। উত্তর না পেয়ে জুবরান সানায়াকে ছেড়ে দিয়ে বলল, এতদিন অধিকার দেখাইনি বলে আজও দেখাবো না এমন না। যাও, আমার কথা মতো না চললে আমার ভিন্ন রূপ দেখবে। গধূলিবেলায় ক্লান্তিতে বাড়ি ফিরে তখন আখিজোড়া ছাপিয়ে ঘুমের মিছিল নামল। ফ্রেশ শুয়ে এপাশ ওপাশ করতেই দেখল ঘুম হাওয়া। মন মস্তিষ্ক জুড়ে তখন জুবরান নামক মানুষটা হানা দিল। এ মানুষটার হঠাৎ পরিবর্তন সুখানুভব হওয়ার পরিবর্তে ওর মাথায় দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। জুন এসে বলল, কি রে, খেয়েছিস কিছু? নোটিশ দেখেছিস? কিসের? আরে এক্সামের। কবে থেকে? আর 8 দিন পর। ও ও কি? ভালো করে পড়াশোনা শুরু কর, এমনিতে সারা বছর কিচ্ছু পড়ি নাই, আমারে একটু দেখাস। সাদা খাতা দেখিস? বান্ধবী শোন না। বল না। ভাবছি টুকি নিয়ে যাব। থাপ্পড় দিব। এমন করছিস কেন? সানায়া উত্তর দিল না, চোখ আরও দুশ্চিন্তায় ডুব দিল। জুন বকবক করছে, সানায়ার কাছ থেকে উত্তর না পেয়ে বলল, কি রে, কি এত চিন্তা করছিস? তেমন কিছু না। ও বুঝেছি, নিশ্চয়ই জুবরান ভাইয়াকে নিয়ে ভাবছিস। সানায়া জুনের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আরে এত চাপ নিচ্ছিস কেন? সবটা ঠিক করে নিলেই হয়। বলা কথা সহজ না, তাহলে তুই কেন রাহাত ভাইকে কষ্ট দিচ্ছিস? মেনে নিলেই হয়। সানায়ার মুখে রাহাতের কথা শুনে বড় বড় চোখে তাকালো জুন। সানায়া আচমকা বাসা দিয়ে একটু ভালো লাগছে। আরাম করে শুয়ে চোখ বন্ধ করে নিল। তুই রাহাতের কথা কিভাবে জানলি? সানায়া সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, রাহাত ভাই অতটাও খারাপ না, একবার চান্স দিয়ে দেখতে পারিস। পরের দিন অফিসে জুবরান সানায়াকে কারণে অকারণে ডেকে বিরক্ত করছে। সানায়া বিরক্তি নিয়ে যাচ্ছে। কি সমস্যা আপনার? জুবরান ইনোসেন্ট ফেস করে বলল, আমার আবার কি সমস্যা? তাহলে বারবার ডাকছেন কেন? অন্যরা কি ভাবে? জুবরান এর সহজ সরল স্বীকারোক্তি করে বলল, বউকে চোখে হারাচ্ছি, তাই তো বউকে ডেকেছি।
কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। সানায়া দাঁতে দাঁত চেপে বলল। কিন্তু আমার যাই আসে, কি দরকার বলুন? আর একবারও ডাকলে আসবো না। জুবরান আচমকা মুখ গম্ভীর করে বলল। ওকে যাও, কোনো দরকার নেই। জুবরানের এমন পাল্টা রূপে সানায়া হকচকিয়ে গেল। পর মুহূর্তেই ভেঙচি কেটে বেরিয়ে গেল। জুবরান সানায়ার অগোচরে মুচকি হাসল। জুবরান আর সানায়াকে জ্বালায়নি, সানায়াও মন দিয়ে কাজ করছিল। হঠাৎ কোত্থেকে পাপড়ি এসে ওকে সবার সামনে চড় মারল। সানায়া বিস্ময়ে কিছু বলতেই ভুলে গেল। সকলে অবাক হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। পাপড়ি রুষ্ট কণ্ঠে বলল। খুব বেশি বড় হয়ে গেছিস, এখন আর আমাদের দরকার পড়ে না তোর। সানায়া শান্ত কণ্ঠে বলল। এটা অফিস আপু, আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ, বাইরে চল, তোর সাথে আমার বহুত বোঝাপড়া বাকি আছে। সকলে জানে পাপড়ি সানায়ার বোন, তাই কেউ এটা নিয়ে কথা বাড়ালো না। হয়তো মান অভিমান করে বোন বোনকে জ্বর মারতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। রেস্টুরেন্টে দুজন মুখোমুখি বসে আছে। পাপড়ির চোখ দিয়ে যেন অগ্নিকুণ্ড ঝরছে। সানায়া শান্ত কণ্ঠে বলল। মামনি বাবাই কেমন আছে? তুমি কেমন আছো? তুই ভালো থাকতে দিলি কই? মায়ের দুশ্চিন্তায় প্রেশার বাড়ছে, বাবা তোকে কোথায় না কোথায় খুঁজছে, বারবার ফোন দিচ্ছে তোর কাছে, সেটাও ধরছিস না। এতটা পর হয়ে গেলাম আমরা। তোমাদেরকে আমি কখনো পর ভাবিনি আপু। তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমাদের জন্যই তো আজ বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। তাহলে আমাদের ছেড়ে আসলি কেন? হাবিব ভাইয়ের কথায় ওই লোকটাকে আমরা কেউ মানি? তুই কেন ওই লোকটার কথা শুনে চলে আসতে গেলি? আমি কারোর কথাই চলে আসিনি আপু। তোমাদের ঘাড়ে বসে কতদিন খাবো? তাছাড়া একদিন না একদিন তোমাদেরকে ছেড়ে চলে যেতেই হতো। আর কয়েকদিন পর এক্সাম শেষ হলে আমি ঢাকা থেকে চলে যাচ্ছি, তাই মায়া বাড়িয়ে লাভ কি? পাপড়ি শান্ত কণ্ঠে বলল। অনেক বড় হয়ে গেছিস তুই, সেই ছোট সানায়াটা আর নেই। সানায়া হাসলো একটুখানি, কথা ঘুরিয়ে বলল। কি খাবে বলো, আজ আমি তোমাকে ট্রিট দিই। কিছু লাগবে না, আমার কাজ আছে, যেতে হবে। মামনি বাবাকে বলো আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত টেনশন করা লাগবে না। আমি সময় পেলে দেখা করে আসবো। বাসায় ফিরবি না তাহলে? বললাম তো দেখা করে আসবো। পাপড়ি বুঝলো সানায়া ফিরবে না। হাবিবের ওপর রাগ লাগতে লাগলো। পাপড়ি চলে যেতে সানায়া থম মেরে কিছুক্ষণ ক্যান্টিনে বসে রইল। মনের মধ্যে ঝড় চলছে। শায়লা হাসান আর মিরাজ হাসানকে যে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে। এই এতগুলো বছর নিজের মেয়ের মতো আগলে রেখেছে। কালো অতীত জানার পরও ছুঁড়ে ফেলে দেয়নি, বরং আদর করে ভালো খারাপের তফাৎ বুঝিয়েছে। সে আপন মানুষগুলোর মনে বড্ড আঘাত করে ফেলেছে। আজকালকার দিনে নিজের আপনজনেরা ভুল বুঝে দূরে ঠেলে দেয়, সেখানে ওরা বাইরের মেয়েকে আপন করে নিল কোনো অভিযোগ ছাড়াই। সানায়ার ফিরতে ইচ্ছে হলো, কিন্তু তীব্র আত্মসম্মানে সেটা বাঁধল। সানায়া ঠোঁটজোড়া চেপে কান্না আটকানোর চেষ্টা করে, বিড়বিড় করে বলল। আমার প্রিয় মানুষগুলো কেন থাকে না? লড়তে লড়তে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি, একটু শান্তি কি মিলবে না? পাপড়ির আজকাল সবকিছু এলোমেলো খাত ছাড়া লাগে, কাজে ঠিকমতো মন দিতে পারে না। সানায়া চলে যাওয়ার দিন দেখা হলো প্রাক্তন স্বামী রুবেলের সাথে। সে কি সুন্দর বউয়ের সাথে হাত দিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটছে। সে একটা বাচ্চা মেয়ে। এমন একটা সময় তার সাথেও কেটেছে, কিন্তু সময়টা আজ ভিন্ন। আজ তার জায়গায় অন্য মেয়ে। তাদেরকে দেখে যে কেউ বলে দিতে পারবে সুখী পরিবার। রুবেল পাপড়িকে দেখতে পেয়ে কাছে এসে জিজ্ঞাসা করলো। কেমন আছো? ভালো। জিজ্ঞাসা করলে না তো আমি কেমন আছি? দেখতেই তো পাচ্ছি ভালোই আছো। জিজ্ঞাসা করলে উত্তরটাও পাবো ভালোই আছো। অনেক বদলে গেছো। তোমাদের মেয়ের নাম কি? রূপা। পাপড়ির কয়েক পল শ্বাস আটকে গেল। এটা তার আর রুবেলের আইডিয়া ছিল যে তাদের মেয়ে হলে রুবেলের নাম থেকে র আর পাপড়ির নাম থেকে প নিয়ে মেয়ের নাম রাখবে রূপা। কিন্তু সে আশায় রয়ে গেল। কয়দিন পর জানা গেল পাপড়ি আর কখনো মা হতে পারবে না। তারপরে রুবেলের পরিবারের চাপে তাদের বিচ্ছেদ হয়। সেদিন রুবেলের চোখে পানি দেখেছিল, মনের চাপা আত্মচিৎকার না শুনলেও অনুভব করতে পেরেছিল। ওই দিনও রুবেলের চোখে ভালোবাসা দেখেছে। সে চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি। এক প্রকার পালিয়ে এসে দুদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। রায়হানের সাথেও দেখা হয়নি। নিজেকে মুক্ত করে শুনল সানায়া বাড়ি ছেড়েছে। তখনই ছুটে এসছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। মে মাস তখন। আকাশে হলদেটে মেঘাচ্ছন্ন মৃদু শীতল বাতাস বইছে, কিন্তু ঢাকা শহরে সেটা দূষিত হয়ে আসছে।
পাখিরা ক্লান্ত হয়ে নিড়ে ফিরছে। সানায়াও অফিস থেকে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তখন কয়েকজন কলিগ এসে বলল, সানায়া তখন তোমার আপু ভাবে মারলো কেন? জুবরান তখন ওখান থেকে ক্রস করছিল। কথাটা শুনে থেমে গিয়ে আবারও হাঁটা লাগালো। সানায়া হেসে বলল, ও তেমন কিছু না, ভাই বোনের মধ্যে মানবিমান তো চলতেই থাকে। কলিগ চাপা হেসে বলল, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এসব থাপড়াথাপড়ি রাস্তাঘাটে করো না। আমরা না হয় জানিও তোমার বোন, রাস্তায় তো জানোই এসব কত ভাইরাল হয়। সেদিন জানো কি হয়েছে? আমার ছোট ভাই আমাকে রাস্তায় চড় মারলো। ও আমাকে উল্টাপাল্টা বলে রাগিয়ে দিয়েছিল। ও মা, টিকটকে গিয়ে দেখি ক্যাপশনে দেওয়া, প্রেম করলে রাস্তাঘাটে এমন চড় খেতে হয়। শুধু ভাবো, সেই দিন আমার মুখে ভাগ্যিস মাস্ক পরা ছিল বলে। চাপার কথা শুনে সানায়া সহ অন্যান্য কলিগেরা মজা নিতে লাগলো। রিফা বলল, আসলেই এখন মানুষ হুটহাট ভাইরাল হয়ে যাচ্ছে, এটা কোনো কথা? আজকাল মানুষগুলো যা তা সব কিছু হাসি তামাশা বানিয়ে ফেলছে। মানুষের ভালোটাকে না দেখে খারাপটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করছে। আসলেই মানুষ বড়ই বিচিত্র। অন্যের জন্য যে জিনিসটা খারাপ হবে না কি ভালো হবে সেটা না ভেবে ট্রোল করে মজা পায়। সানায়া মলিন হাসলো, মনে মনে বলল, সেই ট্রোল করা মানুষগুলোকে ঠিকই সময়ের সাথে ভুলে যাও। শুধু মানুষের এই ক্ষণিকের ট্রোলগুলো যে সেই মানুষটার উপর কতটা প্রভাব ফেলে সেটা কেউ ভাবে না। কি লাভ ক্ষণিকের মজা পেয়ে, যেটা অন্যের জীবনকে ধ্বংস করে দেয়। সানায়া সন্ধ্যার দিকে একটা ফ্ল্যাটে উঠল। সেখানে আরও মেয়েরা থাকে, বলতে কয়েকজন মেয়ে মিলে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। এই ফ্ল্যাটে 6 জন মেয়ে থাকে। সানায়াকে দিয়ে 7 জন হলো। জুনের বাড়ি বা আর কতদিন থাকবে? যতই আপন হোক, তাদের সুবিধা অসুবিধা তো আছে। সানায়া ঠিকানার খোঁজ পেলে এক সিনিয়র আপুর কাছ থেকে ইউনিভার্সিটিতেই পরিচয়। সেও এখানেই থাকে, মধ্যবিত্ত ফ্যামিলি। বাবা বৃদ্ধ, সে এখানে এক সরকারি চাকরি করে নিজের ও পরিবারের খরচ চালায়। সানায়া আসতেই কয়েকজন বাঁকা চোখে তাকাচ্ছে, কয়েকজন আবার খুব আগ্রহের সাথে কথা বলতে এসে পরিচয় হচ্ছে। সাথী বলল, তোর এখানে কষ্ট হবে, তুই বরং। এইটুকু কষ্ট ম্যানেজ করে নিতে পারবো। তাছাড়া বেশি দিন থাকবো না, চলে যাব। ওখানে একটা সরকারি এনজিওর চাকরি পেয়েছি, শুধু পরীক্ষার জন্য যেতে পারছি না। তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, কি খাবি বল? সানায়া মলিন হেসে বলল, কিছু খেতে ইচ্ছে করছে না, আর জুনের ওখান থেকে নাস্তা করেই আসছি। আচ্ছা শোন, ওরা না একটু চিৎকার চেঁচামেচি করে, তোর পাড়ায় অসুবিধা হবে? ব্যাপার না, ম্যানেজ করে নেব। সব কিছু তো মানিয়ে নিতে শিখেছি, বুঝলে? বুঝলাম। সানায়া আজ আর পারল না, ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম হলো না। নতুন জায়গা, নতুন পরিবেশ, সে কি আর নিশ্চিন্তে ঘুমানো যায়? ফোনটাও চার্জ নেই যে সবার খোঁজ নেবে। তাই চোখ মুখ বুজে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে পড়ল। সকালে ওদের চেঁচামেচিতে ঘুম ভাঙল। উঠে বসতে না বসতেই পাশের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসলো। সানায়া ছুটে গেল। 2টা মেয়ে চুল টানাটানি করছে আর যা নয় তাই বলে যাচ্ছে। সেসব কথা সানায়া এহ জীবনে শুনিনি। হতবম্ব রেশ কাটিয়ে জোরে চিৎকার দিয়ে উঠে বলল, কি করছো তোমরা? ছোট নও? ওদের মধ্যে একজন বলল, নতুন এসে বাহাদুরি শুরু করে দিয়েছো? ভাবটা এমন তুমি এখানকার রাজা। সানায়ার ভারী মন খারাপ হলো। সে তো এমন কিছুই বলেনি। কি আশ্চর্য, সবাই তার কথার উল্টোপাল্টা মিনিং বের করে কেন? আমি এমন কিছু বলতে চাইনি আপু, ওখানে কাজ আপনাদের লেগে যেত। কথাটা বলে দাঁড়ালো না। রুমে এসে ফ্রেশ হয়ে অফিসে চলে গেল। এসবে চাক করে আজ দেরি হয়ে গেল। অফিসে আসতে না আসতেই জুবরানের ডাক পড়ল। কেবিনে গিয়ে জুবরানের চোখ মুখ দেখে সানায়ার কাছে স্বাভাবিক লাগলো না। মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে। তাই সানায়া মেজাজ না দেখিয়ে সুন্দর করে বলল, জি স্যার, বলুন। হাউ ক্যান আই হেল্প ইউ? জুবরান দাঁতে দাঁত চেপে বলল, ফোন অফ কেন তোমার? কাল সারা রাত কইছিলা কোন বাসে উঠেছ? সানায়া ভ্রুকুচকে বলল, কেন? আপনার তো এত জেনে লাভ নেই। দেখো, আমাকে রাখিও না। আজ তুমি আমার সাথে যাবে। আমি ইচ্ছুক নই। তাছাড়া অফিসে বিষয়টা জানাজানি হলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। সেটা আপনি চাইলেও আমি চাই না। জুবরান গম্ভীর কণ্ঠে বলল, আই এম ইউর হাজবেন্ড সানায়া। কথাটা সানায়ার বুকে লাগলো, কিন্তু বলল না। শক্ত কণ্ঠে বলল, আমি ভুলে গেছি, আপনিও ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। অতীত আঁকড়ে ধরে তো বাঁচা যায় না।
জুবরান ভয়ঙ্কর রেগে মেগে সানায়ের দিকে তেড়ে এসে ওর বাহু ঝাঁকিয়ে বলল, আর ইউ ম্যাড? তোমার ধারণা আছে কি বলছো? আপনি বা আমি কেউই বিয়েটা মানি না, সে সম্পর্কের কোনো মানেই হয় না। তুমি চাইলে আর না চাইলেও আমার সাথে থাকতে হবে। সানায়া বড় বড় চোখ করে তাকিয়ে রইল জুবরানের দিকে। মনে মনে বলল, লোকটা তাকে অধিকার দেখাচ্ছে। কিন্তু কেন? উনি তো সকলের চাপে পড়ে বিয়েটা করেছিলেন। তাহলে সানায়া, আমার চোখের সামনে থেকে যা, আমি তোকে মেরে দেব। সানায়া আটকে উঠল। সেই পুরনো ফর্মে চলে গেছে। লোকটা নিতান্তই গিরগিটি, শুধু রং বদলায়। সারাদিন আর সানায়াকে জুবরান ডাকেনি। সানায়া কাজের চাপে ফ্যাশন হাউসের সব ড্রেসগুলো রিচেক করছিল কোনো ত্রুটি আছে কিনা সেটার। ছুটির শেষে রাহাতের সাথে রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল। জুবরান ফ্রুকুচকে সেটা দেখে চলে গেল। আপনি তাহলে আমার জিজু কনফার্ম হয়ে গেলেন? এখনো সিরিয়াসলি বলা যাচ্ছে না, যেই না তোমার তারকাটা বান্ধবী। সানায়া ছোট ছোট করে বলল, ডেটে গেলেন কাল আর আজ কনফিউশনে আছেন? রাহাত মাথা চুলকে বলল, ওই আর কি। থাক থাক, লজ্জা পেতে হবে না। তুমিও সেদিন বলতে পারতে ও তোমার ফ্রেন্ড। তাহলে কি করতেন? ওকে ছেড়ে অন্য মেয়ে পটাতেন? খবরদার, একদম আপনার মাথা ফাটিয়ে দিব রাহাত ভাই। আপনার নামে কত ভালো ভালো কথা বললাম, আর তার প্রতিদান এভাবে দিবেন নাকি? পশ্চিম অম্বরীতে কমলাটে মেঘের ছাপ সুজি মামা চলে গেছে সেটারই জানান দিচ্ছে। আজ অনেকগুলো দিন পর ছাদে আসলো পাপড়ি, সাথে ভাইয়ের মেয়ে, ছোট্ট ফর্সা, চুলগুলো সোনালি রঙের, একেবারে মায়ের মতো হয়েছে। ফুলের নামে নাম রেখেছে ডেইজি। ভাইয়ের সাথে যত যুদ্ধ থাকুক না কেন, ভাইয়ের মেয়েকে নিজের মেয়ে ভাবা ফুপুদের জন্মগত অধিকার। সেই অধিকারের ভিত্তি ধরেই দুজনের বেশ ভাব হয়েছে। পাপড়ি ডেইজিকে ছাদের ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। কখন যে রায়হান এসেছে ছাদে সেটা খেয়াল করেনি। খেয়াল হতেই দেখলো ছেলেটার উসখুস চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, মুখে লাবণ্য কমে গেছে। সেটা দেখে পাপড়ির ললাট কুঞ্চিত হয়ে কয়েকটা ভাঁজ পড়ল। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কয়েক কদম রায়হানের দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার এই সন্ন্যাসী দশা কেন? রায়হান একটু সময় নিয়ে ধীরে সুস্থে বলল, জানো না কেন? পাপড়ির দিয়ে প্রণয় ঘটেছিল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সাথে। এক প্রকার বাধ্য হয়েছিল প্রেমে পড়তে, কিন্তু ওদের এক হওয়া অসম্ভব। সমাজ, পরিবার, বয়স, কিন্তু এই ছেলেটা এসব বুঝতে চায় না। প্রথম প্রথম পাপড়ি মনে করতো ছেলেটা মজা করছে, কিন্তু দিনের পর দিন যেতে বুঝলো এই ছেলেটা তাকে মন থেকে চায়। সব কিছু ভেবে নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রেখেছে, কিন্তু রায়হান তো রায়হানই, কিছুতেই পিছু ছাড়ে না। পাপড়ি কিঞ্চিত হেসে বলল, তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই মরিচিকার পিছনে ছুটে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। রায়হান শান্ত নিষ্প্রাণ কণ্ঠে বলল, আমার বেঁচে থাকার একমাত্র ওষুধকে যদি তুমি বলো মরিচিকা, তাহলে আমি সেই মরিচিকা খেয়ে চাই। পাপড়ি কি বলবে ভাষা হারিয়ে ফেলল। রায়হানের দিকে তাকিয়ে পিটপিট করে তাকালো। রায়হান পাপড়ির দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি যতটা ইনোসেন্ট দেখাও ততটা ইনোসেন্ট কিন্তু নও। পাপড়ি মুখ গম্ভীর করে বলল, রায়হান, আমি নিজের সম্পর্কে অন্যর সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না, কিন্তু তোমার পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে বলে তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আশা করি এটা শোনার পর তুমি আর আমার পিছু নেবে না, নিজের মায়ের মতে বিয়ে করে নেবে। রায়হান ভ্রু কুঞ্চিত করে পাপড়ির দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে কি এমন যা তোমার থেকে আমাকে দূরে করে দিবে? আমি ডিভোর্সি, সাথে কখনো মা হতে পারবো না। রায়হান চমকানো থমকানো চোখের দৃষ্টিতে তাকিয়ে রইল পাপড়ির মুখপানে। পাপড়ি মুখে হাসি রেখা টেনে বলল, আমি জানি আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা জানা ছিল না। তোমার ফ্যামিলির তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, সেগুলো পূরণ করার দায়িত্ব তোমার। তাই অযথা আমার পেছনে পড়ে থেকে সময়টা নষ্ট করো না। পাপড়ি কথাগুলো বলে ডেইজির দিকে তাকালো। ও বাংলা ভাষা বুঝে না, তাই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মিষ্টি সুরেলা কণ্ঠে জিজ্ঞেস করলো, হু ইজ দিস ফুপি? আঙ্কেল। পাপড়ি ডেইজিকে নিয়ে চলে আসলো। পেছনে ফেলে আসলো এক দুঃখী পুরুষকে। তার চোখ ছিল জলে ভরা ছলছল, দৃষ্টিতে ছিল এক বুক তৃষ্ণা, কাতর না পাওয়ার বেদনা। পেছনে ফিরে চাইলে হয়তো পাপড়ি নিজেকে আর সামলাতে পারত না। রাত তখন 10টার উপাসে। সানায়ার পড়া শেষ করে খেয়াল হলো অফিসে বলা হয়নি
যে তার এক্সাম, ছুটি দরকার। এদিকে রাতও হয়েছে বেশ। ফোন হাতে নিয়ে ভাবছে ফোন দিবে কিনা। দনমনো করে ফোন দিয়েই ফেলল জুবরানের কাছে। জুবরান তখন মায়ের সাথে কথা শেষ করেছে। মা বেশ কান্নাকাটি করছে বাড়ি ফেরানোর জন্য। এদিকে একগুঁয়ে জুবরান কিছুতেই তার কথা নড়চড় হতে দিবে না। এত রাতে সানায়ার ফোন পেয়ে কপালে ভাঁজ পড়ল। আসসালামু আলাইকুম স্যার। জুবরান একটু সময় নিল। সানায়া তো ওর কাছে অকারণে ফোন দেওয়ার পাত্রী নয়, তাই কণ্ঠ শুনে মেজাজ কেমন সেটারই বোঝার চেষ্টা করলো। যখন বুঝলো মেজাজ স্বাভাবিক, তখন দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। আর স্যার কি? আই এম ইওর হাজবেন্ড। একটু তো জান বাবু সোনা বলে ডাকতে পারো নাকি? আপনার সাথে পুতু পুতু কথা ইচ্ছে বা সময় কোনোটাই নেই। জুবরান চোখ মুখ কুঁচকে বলল। ওয়া পুতু পুতু কি? সানায়া হকচকিয়ে গিয়ে ভাবল, পুতুপুতু নাকি লুতুপুতু। আই মিন নাকামি করার কথা বলছি। জুবরান দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের কথাটা মাথায় আসতেই বলল। সেদিন তোমাকে কে চর মেরেছিল? সানায়া ভরকে গিয়ে বলল, কই কেউ না তো। তাই? কিন্তু আমি যে শুনলাম তোমার কোন বোন। হ্যাঁ বোন, মারতেই পারে, তার অধিকার আছে। ও, কিন্তু আমার অধিকার কিন্তু তুমি দিচ্ছ না। সানায়া বুঝতে না পেরে বলল, আপনার আবার কিসের অধিকার? কেন, বউকে আদর করার অধিকার কিন্তু সে দিচ্ছে না। সানায়া হকচকিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার সাথে প্রেমালাপ করতে ফোন দিই নাই, তাই অযথা মাথা নষ্ট করবেন না। আচ্ছা, তা কি বলবি বলো? আমার কাল থেকে এক্সাম, আমি অফিসে আসতে পারবো না। কয়দিন? যেদিন যেদিন এক্সাম শুধু সেই দিনই যাব না। ওকে। আর শোনো, রাতে থেকে দূরে থাকবা। আপনি এত ফালতু কথা কই থেকে পান বলেন তো? দেখছেন আমি ইম্পর্ট্যান্ট কথা বলছি, তার মধ্যে বাহার ঢুকিয়ে দিলেন। আর আমি কার সাথে কথা বলবো না তার কাছে যাব, সে ব্যাপারে আপনার মাথা আর নাক না গলারই খুশি হব। শোনো, বেশি মাতাব্বরি করবা না। আমার বউ, আমি নাক মাথা হাত পা সব গলাবো, তাতে তোমার কি? স্বামীর কথা মতো চললে সব পাবে। সানায়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, রাখছি বলে ফোন কেটে দিল। প্রথম পরীক্ষা দেওয়ার পরের দিন শুক্রবার পড়েছে। ছুটির দিন হওয়ায় বন্ধু মহল সকলে এক জায়গায় হলো। হইচই হই হুল্লোড়ে মেতে রইল। রাহিও এবারে যোগ দিল। রাহির পরিবার নাকি ওদের বিয়ে মেনে নিয়েছে। মিলির সুমন সানায়াকে বলেছে ওদের বাসায় এসে থাকতে, কিন্তু সানায়া সেটাতে নারাজ হয়ে বলেছে, দেখ, কেউ কারো সংসারে উটকো ঝামেলা সহ্য করতে পারে না। প্রথম কয়দিন হয়তো ভালো লাগবে, তারপর অসহ্য লাগবে। আর আমি সেই অসহ্যের কারণটা আর হতে চাই না। আর আমি যেখানে আছি ওখানে একটু সমস্যা হলেও মানিয়ে নিয়েছি। ওরা কথায় না পেরে হাল ছেড়ে দিয়েছে। দুপুরের দিকে আননোন নাম্বার থেকে ফোন আসলো। 2 বার বাজার পর সানায়া ধরল। ওপাশ থেকে রায়হান বলল, সানায়া, তোমার বোনকে বিয়ে করেছি, সাক্ষী হিসেবে তোমাকে লাগবে। আরও কয়জন হলে ভালো হতো। সানায়া হতভম্ব হয়ে গেল, কথার খেয়ে হারিয়ে ফেলল। আপু রাজি বিয়েতে? আর বাসার লোক? তোমাকে কাজী অফিসে ঠিকানা দিচ্ছি, জলদি চলে এসো। এখন এত প্রশ্নের উত্তর দিতে পারছি না। এটা কোনো কথা? সানায়া যতদূর জানে তার বোনের মনে যত অনুভূতির ফুল ফুটুক না কেন, নিজে থেকে এক পাও বাড়াবে না, আর না মুখ ফুটে কাউকে বলবে। তাহলে কিভাবে কি করে সম্ভব হলো? এসব ভাবতে ভাবতে বন্ধুদের সবটা জানিয়ে ওদের সাথে নিয়ে রওনা হলো। ওখানকার পরিস্থিতি তো এখান থেকে কিছুই বুঝতে পারছে না, কিন্তু পরিস্থিতি যে সুবিধার নয় সেটা বেশ বুঝতে পারছে। সানায়ারা জ্যাম ঠেলে যখন গিয়ে পৌঁছলো তখন বিকেলের শেষ প্রহর। পাপড়িকে হাত পা মুখ বেঁধে চেয়ারে বেঁধে রেখেছে, কাজীর মাথায় বন্দুক ঠেকানো। এমন পরিস্থিতি দেখে ওরা হকচকিয়ে গেল। বোনের এমন অবস্থা দেখে পাপড়ির কাছে গিয়ে হাত খুলতে নিলে রায়হান বলল, স্টপ সানায়া। সানায়া রেগে বলল, এসব কি রায়হান ভাই? একটা মানুষ বিয়ে করবে না জেনেও জোর করে ধরে বেঁধে বিয়ে করা কোন ধরনের অসভ্যতা? যাকে ভালোবাসি তার জন্য এটুকু তো করতে পারি। রায়হান ভাই, আপনি পাগল হয়ে গেছেন। এভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোমার বোন আমাকে ভালোবাসে, তার চোখে আমার জন্য আমি ভালোবাসা খুঁজে পাই। কিন্তু তোমার বোন সমাজ পরিবার বয়সের জন্য পিছিয়ে আছে, আমাকে কষ্ট দিচ্ছে। শোনো, প্রথম লোকে কথা শোনাবে, একটু কষ্ট হবে, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে আমি মরে যাব। পাপড়ির চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে। রায়হান আবারও বলল, আমার তোমার বোনের অতীত নিয়ে কোনো ইন্টারেস্ট নেই।
আমার শুধু তাকে পেলেই হবে। আপনি যা বলছেন ভেবে বলছেন তো রায়হান ভাই? পরে পিছিয়ে যাবেন না তো? আমার বোনকে কষ্ট দিবেন না তো? ছেড়ে যাওয়া হলে এখন এইখানে থাকতাম না সানায়া। সন্ধে তখন। ঝিরিঝিরি বৃষ্টিতে শহরতলি নাজেহাল অবস্থা। এই অল্প পানিতে সব ভিজে একাকার। সানায়া বন্ধুদের বিদায় দিয়ে সিদ্ধান্ত নিল আজ পাপড়ির সাথেই থাকবে। বিয়ের কবুল বলার সময় পাপড়ি চিৎকার চেঁচামেচিতেও লাভের লাভ কিছুই হয়নি। রায়হান হুমকি ধামকি দিয়ে পাপড়িকে কবুল বলিয়েছে। বিয়ের সকল কাজ সম্পন্ন হওয়ার পর বাসায় বউ নিয়ে আসতেই সকলের মাথায় বাজ পড়ল। রায়হানের মা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। রায়হান মাকে জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে পানি দিল। তিনি জ্ঞান ফিরতেই আবারও চেঁচাতে লাগলো। এত চিৎকার চেঁচামেচিতে পাপড়ির বাবা মা ভাই ভাবি ভাতিজি নিচে নেমে আসলো। সানায়াকে এতদিন পর দেখে অবাক হলো। সাথে পাপড়িকে শুকনো মুখে ছলছল চোখ করে তাকিয়ে থাকতে দেখে ওনারা ভরকে গেলেন সকলে। যেদিন পাপড়ি ডিভোর্স হয়ে সংসার ভেঙে চলে এসেছিল সেদিন তার মেয়ে নিজেই নিজেকে সামলেছিল। এক ফোঁটা চোখের পানি ফেলেনি। নিজের দুর্বলতা দেখিয়ে সহানুভূতি চায়নি, এমনকি বাবা মার কাছেও না। পাপড়ি সেদিনের পর আর কাঁদেনি। মুচকি হাসলেও সেই খিলখিলিয়ে প্রাণ খোলা হাসি আর শোনা যায়নি। মেয়ের এই পাথর হয়ে যাওয়া বাবা মাকে যে কতখানি কষ্ট দিয়েছে তা হয়তো পাপড়ি বুঝতে পেরেও কিছু বলেনি, নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু এতদিন পর মেয়ের এমন ছলছল অসহায় দৃষ্টি দেখে বাবা মায়ের বুকে মোচড় দিয়ে উঠল। শায়লা হাসান দৌড়ে মেয়ের কাছে এসে বলল, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মিরাজ হাসান ও মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আম্মু? বলো মা, কষ্ট পেয়েছিস? বাবা আছে তো, বাবাকে বল। বাবা মায়ের আহ্লাদ পেয়ে পাপড়ি আদুরে বিড়াল ছানার মতো বাবার বুকে মাথা গুঁজে ডুকরে কেঁদে উঠল। এমন দৃশ্য দেখে সানায়া নিজের বাবা মার কথা মনে পড়ে। অক্ষিকোটর অশ্রুসিক্ত হলো। ওরও একটা সুন্দর পরিবার ছিল, কিন্তু সেখানে বিশ্বাস ছিল না। ইস, কত মিস করছে সবাইকে। রায়হানের মা হুঙ্কার দিয়ে এসে বলল, মেয়েকে আহ্লাদ দিয়ে মাথায় উঠিয়েছেন, এখন নিজের চেয়ে ছোট বয়সী ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছে। কেমন শিক্ষা দিয়েছেন মেয়েকে? পাপড়ির বাবা মা হতভম্ব হয়ে গেলেন। এ কি কথা শুনলেন? তাদের মেয়ে তো এমন না। পাপড়ি বাবা মায়ের অপমান হতে দেখে আর চুপ করে থাকতে পারল না। চেঁচিয়ে বলে উঠল, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেননি, গুন্ডা তৈরি করেছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করে। রায়হান তেজি মনোভাব নিয়ে বলল, মা, আমি ওকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করতে চায়নি, আমি জোর করে করেছি। রায়হানের মা রায়হানকে থাপ্পড় মারল। পরিবেশ থমথমে হয়ে গেল। বাতাসে শুধু নিঃশ্বাসের শব্দ। জানালার কাছ থেকে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। রায়হানের মা হিস হিসিয়ে বলল, বেশি বড় হয়ে গেছো তুমি। আমার একটা সমাজে বাস করি, সেখানে এসব জানাজানি হলে কি হবে ভাবতে পারছো? লোকজন হাসি তামাশা করছে, ছি ছি, পড়ে যাবে। কোনো কিছু না ভেবে কি করেছো এসব? আমি ভালোবাসি পাপড়িকে, আর ভালোবাসলে হাত ছাড়তে নেই, শক্ত করে ধরে রাখতে হয়। রায়হানের মা ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। ছেলে তার অনেক বড় হয়ে গেছে, মায়ের মুখে মুখে কথা বলতেও শিখে গেছে। এই তো সেদিন আঁচল ধরে ঘুরত। মা 2 টাকা দাও না, লজেন্স খাবো বলে সারা বাড়ি মাথায় তুলে ফেলতো। আর আজ সে কিনা মায়ের কথার উপর কথা বলছে, তাও কিনা একটা মেয়ের জন্য। বিয়ে হয়ে গেছে ছেলের, তার ছেলে আর তার নেই, অন্যের স্বামী। মাকে আর ভালোবাসবে না ভাবতে রাগে দুঃখে কেঁদে দিলেন তিনি। কাঁদতে কাঁদতে বলল, এই মেয়ে কি জাদু করেছে তোকে যে তুই ওকে ছাড়া ভাবতেই পারছিস না? ওকে দোষারোপ করে কোনো লাভ নেই আম্মু, দোষটা আমার। তোর মতো ছেলে জন্ম দিয়েছিলাম এই দিন দেখার জন্য। এতক্ষণ আমার বোনকে বলেছিলেন তাকে নাকি মানুষ করতে পারেনি, এখন নিজের ছেলেকে দেখুন। হাবিবা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ভাবি, ব্যাপারটা কিন্তু আমরা বসে মিটে দিতে পারি, আপনি হাইপার হবেন না। রায়হান কাট কাট গলায় বলল, তোমরা যে সিদ্ধান্ত নেও না কেন, আমি আর পাপড়ি আলাদা হব না। চাইলে আমরা আলাদা ফ্ল্যাটে থাকতে পারি, সেটাতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হবে না। আর মা, তুমি ভেবো না আমি তোমাদের ছেলে হয়ে বউ পেয়ে তোমাদেরকে ভুলে যাব। আমি ছেলে হয়ে আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাব। সকলে ভাষা হারিয়ে ফেলল, কি বলবে। সানায়া রায়হানের ভালোবাসা দেখে মুগ্ধ হচ্ছে। রায়হানের মেন্টালিটির মানুষ যদি সমাজের প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে হয়তো দেশটা পাল্টে যেত।
রায়হানের মা একটু আগে ভেবেছিল ছেলেকে হারিয়ে ফেলেছে। ছেলের এমন ধারা কথা শুনে তার কান্না বন্ধ হয়ে গেল। ছেলে তার বদলায়নি, এ ছেলের আরেক রূপ। রায়হানের কথা শুনে হাবিবের কি যেন হলো। এতদিন টাকা পয়সা, বড়লোক বউ, গ্রিন কার্ড পেয়ে বাবা মায়ের কথা ভুলে জীবন কাটাচ্ছিল। তাদের কথা মনের কোণে উকি দিলেও পাত্তা দেয়নি। কিন্তু রায়হানের কথা শুনে মনে অপরাধ বোধ জাগলো। বড়রা সকলে মিলে বসলো। ততক্ষণে রায়হানের বাবাও বাড়ি ফিরে এসছে। পাপড়িকে নিয়ে সানায়া পাপড়ি রুমে গেল। রায়হান সিদ্ধান্ত জানার জন্য খুঁটি হয়ে দাঁড়িয়ে রইল। যদি তাদের বিচ্ছেদ সিদ্ধান্ত নেয় তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বড় কোনো কিছু না করলেও একটা ব্যাংকের চাকরি তো আছে, এ দিয়ে ওদের টোনাটনির সংসার পাতবে। অভাব হলেও তা ধীরে সুস্থে মিটিয়ে ফেলবে। তবুও বিচ্ছেদ ঘটতে দিবে না। রায়হানের মার সিদ্ধান্তে চুপ ছিলেন, কিছুই বলেননি। তিনি আসলে ভাবছিলেন ছেলের যেহেতু ভুল সেখানে মেনে নেওয়াটাই শ্রেয়। মেয়ে এতটাও খারাপ নয়। আবার সমাজ আত্মীয় স্বজনদের কথা ভেবে পেছনে যাচ্ছিলেন। প্রগাঢ় রাত, ঝড়ের তীব্রতা বেড়েই চলছে, ঝুমশিলা বৃষ্টি পড়ছে। সানায়া আজ কতদিন পর এ বাড়িতে আসলো, তাও এমন একটা পরিস্থিতিতে। পাপড়ি থম মেরে বসে আছে। সানায়া এত কথা বললেও ও তার উত্তর দিল না। তাই সানায়া হাল ছেড়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আলোচনা তখনও চলছে। সকল আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো বিয়ে যখন হয়ে গেছে তখন থাক, ওরা একসাথে সংসার করুক। ছেলে মেয়ে যেটাতে সুখী হয় সেভাবেই থাকুক। তাছাড়া বিয়ে নামক পবিত্র বন্ধন তো আর হেলাফেলা করা জিনিস নয়। মন চাইলো বিয়ে করলো, আবার ভেঙে ফেললো, এমন তো নয়। তবুও রায়হানের মা ক্ষুব্ধ হয়ে রইল মনে মনে। একমাত্র ছেলে, তাকে নিয়ে কত আশা ভরসা সব পানিতে গেল। সব রাগ গিয়ে পড়ল পাপড়ির ওপর, অথচ তার কিনা কোনো দোষ নেই। রায়হানের বাবা নরম মনের মাটির মানুষ, তিনি মেনে নিয়েছে। তার সাদা মনে কোনো কাদা নেই। তিনি ফ্রিজ থেকে মিষ্টি বের করে সবাইকে মিষ্টি মুখ করালেন। রায়হান অবাক হয়ে তাকিয়ে আছে, ও ভাবেনি সবাই মেনে নিবে। এতক্ষণ মনে মনে ছক কষছিল এখান থেকে বেরিয়ে কি করবে। কিন্তু সকলের সিদ্ধান্ত শুনে মনে শান্তি পেল। বাবা মাকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হতো। সবার সিদ্ধান্ত শুনে সানায়াও খুশি হলো। পাপড়ি সে সিদ্ধান্ত শুনে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার মনে কি যে চলছে সেটা কেউ বুঝতে পারল না। সানায়া কাচুমাচু করে রুমের বাইরে আসলো। হাবিবকে দেখে অস্বস্তি অনুভব হচ্ছে। কখন আবার কিভাবে অপমান করে। শায়লা হাসান সানায়াকে দেখে বলল, কি হয়েছে, ক্ষুধা লাগছে? আয় খেতে দি। ঠিকমতো খাস না নাকি? মুখ শুকিয়ে গেছে। না, এখন চলে যাব। শায়লা হাসান আর মিরাজ হাসান অবাক হয়ে বলল, এই রাতের বেলা কোথায় যাবি? ফ্ল্যাটে যাব। আসলে না গেলে বাড়িওয়ালা সমস্যা করবে। আজ রাতটা থাক, কাল যাস। বাবাই, তুমি বুঝতে পারছো না। হাবিব গম্ভীর কণ্ঠে বলল। বড়রা একটা কথা বলে সেটা শুনতে হয়, জানিস না? সানায়া চমকে হাবিবের দিকে তাকিয়ে বলল, আসলে ভাইয়া এক্সাম চলছে, আবার কাল অফিস আছে, যেতে হবে। এখান থেকে অফিসে যাস। আর কোনো কথা শুনতে বা বুঝতে চাইছি না আমি। অনেক বুঝিয়েও রাজি করাতে পারল না কাউকে। এত কিছুর মধ্যে হাবিব কোনো রকম সানায়ার সাথে বাজে ব্যবহার করেনি। সানায়া ডেইজির সাথে বন্ধুত্ব হলো, মেয়েটা ভারী মিষ্টি। সানায়া এটাও খেয়াল করলো হাবিবের স্ত্রী টিউলিপ কম কথা বলে, একটু একটু বাংলা পারে, তাও স্পষ্ট না। শ্বশুর শাশুড়ির কথাও মেনে চলে। সানায়া অবাকই হলো, কেননা বাইরের দেশের মেয়েরা লিভিনে থাকতেও সংসার করতে চায় না। সেখানে টিউলিপ বাংলাদেশে এসে সংসার করছে, শ্বশুর শাশুড়ির কথা শুনছে, ব্যাপারটা চোখে লাগার মতোই। সানায়া কথা ছলে টিউলিপের কাছে শুনলো ব্যাপারটা, যা বুঝলো ব্যাপারটা এমন, টিউলিপ হাবিবকে প্রচণ্ড ভালোবাসে, আর হাবিবও এই দুর্বলতার সুযোগ নিয়েছে। হাবিবের ছলনা করার ব্যাপারটা টিউলিপ বুঝেও চুপ থাকে, বড্ড ভালোবাসিত। সানায়ার মনের ভুল ধারণা ভেঙে গেল। এতদিন ভাবত বিদেশি মেয়েদের চরিত্র খারাপ, কিন্তু তারা যে বাঙালি মেয়েদের মতো ভালোবাসতে জানে তা অবিশ্বাস্য ছিল। তবে মনে মনে টিউলিপের জন্য বেশ মন খারাপ হলো। হাবিবের ওপর রাগ লাগলো। মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? তার মনুষ্যত্ববোধ নেই। পরের দিন ফ্ল্যাটে ফিরতে সানায়ার দিকে অন্য রুমমেটরা বাঁকা চোখে তাকাতে লাগলো। সানায়ার রাগে চিৎকার দিয়ে উঠে বলল, কি সমস্যা তোমাদের? এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি খুন করে আসছি? সবার বড় যে মেয়েটা, সে মেয়ে রিনা বলল, চিৎকার করছো কেন? সারা রাত কোথায় ছিলে?
একা একটা মেয়ে, আবার মাঝে মাঝে দেখি ফ্ল্যাটের সামনে থেকে ছেলে পেলে তোমাকে বাইকে নিয়ে যায়। ব্যাপারটা কি? এখানে থাকতে হলে এসব নষ্টামি করা চলবে না, বুঝছো? ওর সাথে সকলে মত দিল। সাথী অসহায় চোখে তাকিয়ে রইল। সানায়া হতভম্ব হয়ে গেল। এগুলো কি শুনলো ওর নামে? মানুষের মনের মধ্যে জঘন্য চিন্তা ভাবনা। ভাই বন্ধুর সাথে বের হলেও তারা ভাবে প্রেমিকের সাথে বের হয়েছে। কি দিন আসলো? সানায়া শান্ত কণ্ঠে বলল, যারা আসে তারা আমার ফ্রেন্ড, ভাইয়ের চেয়ে বেশি, বই কম নয়। আর কাল বৃষ্টিতে আটকা পড়ছিলাম। চিন্তা করো না, আমার এক পরিচিতর বাসায় ছিলাম। বিশ্বাস না হলে আমার সাথে চলো, তবুও আমার নামে এসব বলবে না। সানায়ার আজ পরীক্ষা শেষ। এই কদিন জুবরান সানায়াকে তেমন জ্বালায়নি। সানায়া এক্সাম দিয়েছে ভালো করে। এক্সাম শেষের দিন রাতেই লাগেজ গোছানো শেষ। সানায়া এখান থেকে চলে যাওয়া নিয়ে সাথী ছাড়া আর কেউই জানে না। সানায়া জানাতেও চাইছে না। ও জানে, জানলে কেউ ওকে যেতে দিবে না। আজ ভেবেছে শায়লা হাসান আর মিরাজ হাসানের সাথে দেখা করে সময় কাটিয়ে আসবে, আর পাপড়ির সংসারের কি খবর সেটা দেখে আসবে। আবার কবে না কবে দেখা হবে ঠিক নেই। যেই ভাবার সেই কাজ। এ বাড়িতে আসতেই সকলে খুশি। হাবিবও ভালোভাবে কথা বলল। সানায়া এসে অনেকক্ষণ শায়লা হাসানকে জড়িয়ে ধরে বসে রইল। বুকটা কাঁপছে। সবাইকে ছেড়ে কত দূরে চলে যাবে। ইস, এই মারুপি আরেক মাকে বড্ড মিস করবে যে। নিজের মাকে তো কবেই হারিয়ে ফেলেছে। আর বাবা সারাদিন গল্প মজা হই হুল্লোড়ে সারা বাড়ি মাতিয়ে রাখত। পাপড়ি আগের মতোই নিজের ঘরে অফিস এসব নিয়েই আছে। বিয়ে যে হয়েছে যেন এতে ও লাইফে কোনো ইফেক্ট পড়েনি। কিছুই যায় আসে না। রায়হানকেও যত সম্ভব ইগনোর করে। সানায়া ছলে বলে একটু বোঝাতে গিয়ে নিজে ঝাড়ি খেয়ে মুখ গোমড়া করে বসে রইল। সারা দিন গিয়ে বিকেলে পাপড়ির কাছে গিয়ে বলল, তোমাকে জ্ঞান দিতে আসি নাই, শুধু একটু জড়িয়ে ধরবে, তারপর চলে যাব। জানি না আবার কবে দেখা হবে। পাপড়ি সানায়ার কথার মর্মার্থ বুঝতে পেরে ঝাপটে ধরে বলল, না গেলে হয় না? এ বাড়ি থেকে তো চলেই গেছিস, এ শহর ছেড়ে না গেলে হয় না? যতটুকু চোখের দেখা দেখতে পেতাম তাও পাবো না। তোমরা সকলে মিলে চলে যেও আমার কাছে, আমার খুব ভালো লাগবে। ওখানে গিয়ে আমাকে ফোন দিবি রোজ, আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা, মামনি বাবাকে এখন বলার দরকার নেই, আমি ওখানে চলে যাবার পর বলো। সানায়ার আজ সন্ধ্যের ট্রেন। রাতে ট্রেন জার্নি নাকি অনেক ভালো লাগে। ও কখনো যায়নি, ফ্রেন্ডদের মুখে শুনেছে, তাই আজ ট্রাই করবে। আবার মনের মধ্যে ভয় কাজ করছে। একা একটা মেয়ে, ও যে আজ চলে যাবে এটা ফ্রেন্ডদেরও বলেনি। শুধু রাহাতের কাছে একটা খামে করে অফিসের রিজাইন লেটার দিয়েছে। রাহাতকে বারবার সাবধান করেছে এটা যেন কেউ না জানে। ও চলে যাবার পর যাকে খুশি জানাক। তবে কি সত্যিই সানায়া সবার থেকে দূরে চলে যাবে? আচ্ছা, কি হয়েছিল অতীতে? জুবরান আর সানায়ার বিয়ের রহস্য কি? আর কেনই বা জুবরান আর সানায়া আলাদা? এই এত কেনর উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।